হয়ে গেছে। আজকে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিট 3 এর ফার্স্ট চ্যাপ্টার, মানে চ্যাপ্টারের হিসেবে এটা হচ্ছে চ্যাপ্টার 5, ইউনিটের হিসেবে 3 নম্বর ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে? এবার এটারও পার্শিয়াল কিছু, এটা ইনফ্লেশন আছে। তো পার্শিয়াল এটার কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র আছে। তারপরে উম কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে। তো একটুখানি এই চ্যাপ্টারের থিওরির জায়গাটাও ভালো করে পড়তে হয়। তখন এখানে বড় কোয়েশ্চেন হয় থিওরি থেকে ইনফ্লেশনের। হুম? অনেকগুলো জিনিস আছে, যেমন বিভিন্ন ইনফ্লেশনের বিভিন্ন টাইপের ইনফ্লেশনের ডেফিনিশন থাকে, তার এফেক্ট, তার কজেস, ইনডেক্স কাকে বলে, ইনডেক্সের রিলেটেড মেটেরিয়াল কি করে হয়, বা কম্পোজিট ইনডেক্স কিভাবে হয়, এই যে জিনিসগুলো সেইগুলো থেকে। তো এটা ইউনিট 3 চ্যাপ্টার হিসেবে 5। ঠিক আছে? তো থিওরিটিক্যাল এটা আমি একটু বলি আজকে, দেখো। তারপরে এর প্রিলিম ম্যাথমেটিক্স বা রিলেটেড জিনিসগুলোকে আমরা একবার পড়ে নেব। এই চ্যাপ্টারটা নরমালি এমনি হিসেবে তো আমরা ইউনিটের হিসেবে 3, ইউনিটের হিসেবে দেখবে 3, আর চ্যাপ্টারের হিসেবে হলে হবে 5। ওকে? চ্যাপ্টারের হিসেবে দেখবে 5 এ আছে। যদি আমরা ইউনিট হিসেবে যাই, ইউনিট 3 তে আমরা স্টার্ট করছি। এটা চ্যাপ্টার 5। এবার এখানে মেন যে হেডিংটা, সেটা দেখবে চ্যাপ্টার হেডিং ইনফ্লেশন রিলেটেড, ইনফ্লেশন অ্যান্ড ইনফ্লেশন রিলেটেড অ্যাডজাস্টেড ইনকাম, এরকম অনেকগুলো শব্দ আছে। তো ইনফ্লেশনটা আমরা তো শোনা অনেকটা শব্দ, কিন্তু এটা একটুখানি অন্যভাবে এখানে পড়তে হবে, যেহেতু আমরা নরমালি ধরো ইনফ্লেশন বললে তার দুটো অ্যাঙ্গেল জাজমেন্ট হয়। ওকে? আমরা সিঙ্গেল নরমালি ইনফ্লেশন ইনফ্লেশন শব্দটা তো শুনতে পাই, কিন্তু ইনফ্লেশনের দুটো জায়গা। এক হচ্ছে যে উম যদি তুমি জিনিসপত্রের দাম হিসেবে করছো, মানে প্রাইসেস অফ দ্য ভেরিয়াস গুডস অ্যান্ড সার্ভিসেস করছো, তাহলে ইনফ্লেশন মানে হচ্ছে দেয়ার ইজ এ স্টেডি রাইজ ইন দ্য প্রাইসেস অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস। যদি আমরা ইনফ্লেশনকে মানে শুধুমাত্র এই অ্যাঙ্গেলে ভাবছি যে যদি আমরা প্রাইস ধরো, শুধু প্রাইস অফ দ্য গুডস এন্ড ইত্যাদি 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 ভাবছি, যে এই দিকটায় যদি ভাবি, ওয়ান সাইড, একটা দিকে যদি আমরা ভাবি, তাহলে ইনফ্লেশন মানে হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা গুডস অ্যান্ড সার্ভিসেস, তার রাইজ ইন দ্য প্রাইস, তাকে আমরা ইনফ্লেশন বলি। তার মানে যদি এই দিকটায় ভাবো, শুধুমাত্র আমরা যদি প্রাইসটায় ভাবি, তাহলে ইট ইজ এ স্টেডি রাইজ, এরকম ধরো আমি লিখি যদি, তো ইনক্রিজ ইন দ্য প্রাইস। কিন্তু এইটা হলো একটা সাইডেড, ওয়ান সাইডেড। মানে এটা দিয়েও আমরা বলতে পারি, মানে শুধুমাত্র প্রাইস ইনক্রিজ দিয়ে ইনফ্লেশন ব্যাখ্যা করা যায়, তাতে কোনো সমস্যা নেই, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা রিভার্স আর একটা জিনিস আছে, যে when there is an inflation, actually the value of money, এই যে জিনিসটা আমরা বলছি, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি ডিক্রিজ করছে। তো এইটা দিয়েও আমরা বলতে পারি যে কোনো একটা, আইদার যদি আমরা প্রাইস দিয়ে বলছি, তাহলে আমরা বলবো যে স্টেডি রাইজ ইন দ্য প্রাইসেস অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস। আর যদি আমরা মনিটারি টার্মসে বলছি, তাহলে ভ্যালু অফ মানি, অ্যাকচুয়ালি ইনফ্লেশন মানে হচ্ছে ভ্যালু অফ মানি ডিক্রিজ করছে। মানে আমরা এমনি নরমাল বাংলায় যাকে যদি আমরা পয়সার দাম বা টাকার দাম এরকম কিছু বলি, তাহলে সেটা ডিক্রিজ করছে, মানে সেটা যত ইনফ্লেশন বাড়া, মানে ইনফ্লেশন ইনক্রিজ করা মানে হচ্ছে ভ্যালু অফ মানিটা কমতে থাকা। বেশ, এরপরে এইখানে কখন বুঝবো আমরা যে দেয়ার ইজ এন ইনফ্লেশন, মানে যে একটা ইনফ্লেশন হয়েছে বা একটা পার্সেন্টেজ অফ ইনফ্লেশন রয়েছে বাজারে, মার্কেটে, সেটা কখন বুঝবো? কখন বুঝবো না, যেগুলোতে যারা ধরো ফিক্সড ইনকাম, যে সমস্ত হাউসহোল্ড বা যে সমস্ত ফ্যামিলিদের ধরো একটা ফিক্সড ইনকামের আছে, যারা একটা নির্দিষ্ট মেটেরিয়ালকে কনজিউম, নির্দিষ্ট কমোডিটি, ধরো একটা মান্থ বেসিসে কতগুলো নির্দিষ্ট কমিউনিটি, গ্রুপ অফ কমোডিটি তাদের দরকার হয়, এবং সেটা একটা গিভেন অ্যামাউন্ট অফ মানিতে সেই ফ্যামিলি কেনে। ওকে? এরপরে কি হবে, ধরো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এবং তারা ধরো গোটা মান্থের 8 to 10 কতগুলো মেটেরিয়াল আছে বা কমোডিটি আছে, সেইগুলোকে একটা নির্দিষ্ট টাকা খরচ করে সেই গোটা বাস্কেটটা, মানে গোটা বাস্কেট অফ কমোডিটিটা পাওয়া যায়। এরপরে যখন উইথ ইনফ্লেশন, যখন ইনফ্লেশন হলো, তার মানে প্রাইস লেভেল উপরে গোজ আপ, মানে বেড়েছে দাম, তার মানে এরপরে কি হবে না, সেম লেভেল অফ ইনকাম, মানে ইনকাম যদি থাকে সেই ফ্যামিলিটার, তাহলে সেই হাউসহোল্ডটা কিন্তু সেম জিনিস যতটা আগে কিনতো, ঠিক এক্সাক্ট ততটা অ্যামাউন্টের মেটেরিয়াল কিনতে পারবে না। ঠিক আছে? তো স্মলার, তার থেকে কম অ্যামাউন্টে, তার থেকে স্মলার অ্যামাউন্টের কমোডিটি তাদেরকে কিনতে হবে। তো তার মানে যদি
সেম করতে হয়, যে আগে আমি যা কিনছিলাম এখনো যদি ততটা পরিমাণই কমোডিটি তাকে কিনতে হয়, তাহলে দ্যাট ফ্যামিলি হ্যাভ টু অ্যাড মোর মানি। তার মানে আগে যে দামটা, যে টোটাল খরচটা হচ্ছিল তার থেকে আরেকটু বেশি পয়সা লাগবে, তবে প্রেজেন্টলি ওই কমোডিটি গুলো সবগুলো কেনা যাবে। তো দ্যাট ইজ দ্য সিচুয়েশন অফ এ ইনফ্লেশন। এবার আমরা নরমাল বললে আমাদের ক্ষেত্রে প্রাইস রাইজ আমরা বলি, বাট ইট ইজ নট এ সিঙ্গেল প্রোডাক্ট প্রাইস অর ইট ইজ নট এ জেনারেল প্রাইস। এটা হচ্ছে যে একটা টোটাল একটা বাস্কেটস অফ গুডস এন্ড সার্ভিসেস আছে, তাতে অনেক জিনিসকে ধরা হয় এবং সেই সবগুলোর একটা প্রাইস রেটে যদি হেরফের হয়, তাহলে একমাত্র যদি বাড়া কমা হয় তখনই আমরা একমাত্র তাকে ইনফ্লেশন বলতে পারি বা প্রাইস লেভেল হাইকিং বলতে পারি। তো একটা প্রোডাক্টের ধরো প্রাইস ইনক্রিজ করলো বা বাদবাকি সমস্ত কিছু নরমাল আছে, তাহলে হয়তো সেটা গ্রসলি যখন তুমি করতে যাবে তখন ইনফ্লেশন খুব একটা এফেক্ট দেখাবে না। তো তার মানে মেজর গুডস এর বাস্কেটস অফ সার্ভিসেস এর যদি আমরা টেকেন অ্যাজ এ মানে তোমার হোল করি, তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেইটাকে আমরা রেফার করতে পারি অ্যাজ এ সিচুয়েশন অফ ইনফ্লেশন। ওকে, এরপরে ব্যাপার যে সেটা হচ্ছে যে এই যে আমরা প্রাইস লেভেল বলছি, এটা অ্যাকচুয়ালি একটা দিস ইজ অ্যান এগ্রিগেট কনসেপ্ট। অতএব বোঝাই যাচ্ছে যে প্রাইস লেভেল বলছি মানে একটা সিঙ্গেল কোনো কমোডিটির প্রাইস যোগ করে এটা বলা হচ্ছে না। ইট ইজ এ কাইন্ড অফ বাস্কেটস অফ গুডস এন্ড কমোডিটিজ এন্ড সার্ভিসেস, যাকে যোগ করে প্রাইস লেভেল বলা হয়। এবার সেই গ্রুপ অফ হোল হিসেব করে যে তার বাড়ছে কিনা বা হ্যান-ত্যান। তার জন্য দেখবে যখন যখন ইনফ্লেশন বলা হয়, তখন ঠিক দেখবে যে শব্দটা বলা হয় যে প্রাইস লেভেল মেজারমেন্ট, এরকম একটা শব্দ বলা হয়। তার মানে এখানে একটা কিছু বলছে না, প্রাইস লেভেল মেজারমেন্ট বলছে। তার মানে এই যে একটা সিঙ্গেল প্রাইস মেজার করার কথা কিন্তু কিছু বলছে না। তো প্রাইস লেভেল মানে হচ্ছে ওই সবটা। এবার কোনটাকে প্রাইস ধরা হবে না, দ্যাট ইজ ডিফারেন্ট অ্যাট হুইচ এ কনজিউমার এক্সচেঞ্জ সাম গুডস এন্ড সার্ভিসেস, সেটাকেই আমরা প্রাইস বলে ধরবো। যে টাতে একজন, যে রেটটাতে একজন কাস্টমার গুডস এন্ড সার্ভিসেস নিচ্ছে, তার মানে এক্সচেঞ্জ ওয়ান গুডস এন্ড সার্ভিসেস এক্সচেঞ্জ ফর মানি, যতটা সেটাকে আমরা বলবো। অথবা যদি অন্যভাবে বলি, তাহলে আমরা বলতে পারবো যে মানি হুইচ ইজ রিসিভ ফর সেলিং, হ্যাঁ, বা মানি হুইচ ইজ রিসিভ পেড ফর বাইং, এরকমও আমরা বলতে পারবো। সেটাকে আমরা প্রাইস হিসেবে ধরবো। তো মানি হুইচ ইজ রিসিভ ফর সেলিং মানে যে সেল করছে সে এক্সচেঞ্জে যে মানিটা রিসিভ করছে, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এ প্রাইস। সেটাকে আমরা কত ইউনিট কত দাম বলে ইউনিট কত হচ্ছে ধরে সেটাকে আমরা প্রাইস হিসেবে ট্যাকেল করবো বা প্রাইস হিসেবে ধরবো। এরপরে কি, যে আমরা এই যে ধরো আমি 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এর আমি একটা কোনো ডেটাবেসে 3-5 ইয়ার্স এ কোন একটা ইকোনমিতে আমি বলছি যে 9% ইনফ্লেশন বা 6% ইনফ্লেশন। এটা আমি কিভাবে বলছি? মানে যে কেউ যখন বলে তখন কিভাবে বলে? মানে ধরো আমি আগের বছরের প্রাইস, তার আগের বছরের প্রাইস, আমি এই বছরে বললাম 10% বেড়েছে, আগের বছরে 9% বেড়েছে। তো তার মানে এই যে ইয়ার টু ইয়ার কি ইনক্রিজ করা বা কতটা টোটাল ইনক্রিজ করেছে, এই ক্যালকুলেশনটা করার জন্য যে ইনডেক্স করা হয়, যে ইনডেক্সে কাজে লাগানো হয় সেটা জেনারেল না। মানে আগের বছরে আমি জেনারেল প্রাইস দেখলাম, পরের বছরে জেনারেল প্রাইস থেকে মাইনাস করে দিলাম, দিয়ে বললাম এত, এরকম নয় ব্যাপারটা। তো যেটা যদি আমাকে ক্যালকুলেট করতে হয় যে লাস্ট 10 ইয়ার্স বা লাস্ট 5 ইয়ার্স বা লাস্ট 3 ইয়ার্স এ কত পার্সেন্ট অফ প্রাইস ইনক্রিজ করেছে, তাহলে আমাদেরকে ইউজ করতে হয় যে জিনিসটা, দ্যাট ইজ কমনলি নোন অ্যাজ ইনডেক্স নাম্বার। তাকে আমরা ইনডেক্স নাম্বার বলি। এই ইনডেক্স নাম্বার একমাত্র জিনিস যে আমাদেরকে বলতে পারবে যে পার্সেন্টেজের হিসাবে বা গ্রসের হিসাবে কতটা প্রাইস আগের থেকে চেঞ্জ হয়েছে। এবার এইটা করা হয় কেন না, এটাতে যেহেতু মোর দেন ওয়ান ভেরিয়েবল রিলেটেড, মোর দেন ওয়ান প্রোডাক্ট রিলেটেড, মোর দেন ওয়ান সার্ভিসেস রিলেটেড, সেই জন্য আমরা যদি ইন্ডেক্স না করি তো সেক্ষেত্রে হতে পারে যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ ধরা পড়ছে, আবার অন্য একটা কোনো প্রোডাক্টের প্রাইস চেঞ্জটা ওর মধ্যে ধরা পড়ছে না। কিন্তু যখন আমরা ইন্ডেক্সিং করতে পারবো, ইন্ডেক্স প্রাইস করতে পারবো বা ইন্ডেক্স নাম্বার হিসেবে করতে পারবো, তখন আমরা টোটাল প্রাইস লেভেলটা ধরা পড়ছে এরকম ভাবতে পারবো। এবার ইন্ডেক্সিং করা হয় কিভাবে? ইন্ডেক্স নাম্বার নরমালি ধরা হয় কি করে? না, যে কোনো একটা পার্টিকুলার ইয়ারকে, যে কোনো একটা পার্টিকুলার পিরিয়ডকে, যে কোনো একটা সময়কে তুমি বেস ধরতে পারো। যে কোনো একটা ইয়ারকে ধরা হয় অ্যাজ এ বেস পিরিয়ড। ওকে?
যেকোনো একটা পিরিয়ড তুমি যেটা চুজ করছো যেভাবে সেইভাবে। তো যেকোনো একটা পিরিয়ডকে ধরা হয় বেস পিরিয়ড হলো। এবার এই বেস পিরিয়ডের যেটা সেইটাকে বলা হয় বেস পিরিয়ডের যেটা সেটা বলা হয় 100। ওকে? এবার এই বেস পিরিয়ডের কম্পারিজনে তুমি যে ইয়ারে বলছো, তুমি যে ইয়ারটা মেনশন করছো সেই ইয়ারে কতটা চেঞ্জ হয়েছে সেইটাকে রিলেটিভলি এক্সপ্রেস করা হয় ইন ইনডেক্স নাম্বার। তার মানে এটা পার্টিকুলার পিরিয়ড যেটাকে তুমি ধরবে, ধরো আমি ধরলাম যে 2004 বা 2005। তো তার মানে আমি বেস পিরিয়ড ধরছি 2005 বা 2004। তার মানে সেইখানকার ইন্ডেক্সটা 100। এরপরে আমি চাইছি যে 2020 পর্যন্ত কত চেঞ্জ হয়েছে। তাহলে আমার কারেন্ট যেটা এটা সেটা 2020 বা 2019। তো এরপরে এটা এইটা বেস পিরিয়ডটাকে 100 ধরার পরে প্রাইস লেভেল ফর দ্য আদার পিরিয়ডস ইজ এক্সপ্রেসড ইন রিলেটিভ টার্মস অফ দ্য বেস। তার মানে বেসের থেকে রিলেটিভ হিসাবে আমরা যে সময়টা পেতে চাইছি সেই টাইম পিরিয়ডের প্রাইসটা বলতে পারবো। তাহলে আমরা একটা ইনক্রিমেন্টের বা যদি আমরা ধরো কতটা পার্সেন্টেজের বাড়া কমা সেটা আমরা একটা আইডিয়া পেতে পারবো। এবার নরমাল একটা খুব তোমার সহজ একটা ফর্মুলা দিয়ে এটা করা যায় যে যেকোনো ইন্ডেক্স যখন করা হয় তখন দেখবে নরমালি এরকম একটা ফর্মুলা আছে, দিস ইজ আই টি ও, এটা দ্যাট ইকুয়ালস টু 100 ইনটু ধরো পিটি পি অফ টি ডিভাইডেড বাই পি ও। এরকম একটা জেনারেল ফর্মুলা আছে যা দিয়ে আমরা ইন্ডেক্স করতে পারি। এখানে কি না তুমি একটা প্রাইস ইন্ডেক্স চাইছো ফর এ গিভেন কমোডিটি হুইচ ইজ ITO and that is equals to 100 into PT minus PO। PT টা কি? PT হচ্ছে যে তোমার কারেন্ট পিরিয়ডে যে প্রাইস দ্যাট উইল বি রিপ্রেজেন্টেড বাই পিটি এন্ড তোমার বেস ধরেছো যে পিরিয়ডটা that base period price will be PO বা P0 বা PO যাই বলো, P0 বা PO। ওকে, তাহলে কারেন্ট পিরিয়ডে 100 ইনটু কারেন্ট পিরিয়ডের প্রাইস দ্যাট ডিভাইডেড বাই দ্য বেস পিরিয়ডের প্রাইস মানে PO। এইটা করলে আমরা প্রাইস যেহেতু তুমি একটা বেসের কম্প্যারিজনে বলছো, সো ইট ইজ এ প্রাইস রিলেটিভ অফ অ্যান আইটেম। ওকে, এটা এটা একটা কারেন্ট রেশিও মানে রেশিও অফ কারেন্ট প্রাইস টু ইটস বেস প্রাইস। তার মানে বেসিক্যালি ইট ইজ এ রেশিও অফ কারেন্ট প্রাইস টু বেস প্রাইস। কারেন্ট প্রাইস বললে আমরা যেটা সেটা পিটি মানে যে টাইমে তুমি ধরছো যে টাইম পিরিয়ডে তা তখনকার প্রাইস হিসেবে যেটা দ্যাট ইজ দ্য পিটি অ্যান্ড পিও যাকে বা পি0 যাকে ধরছো দ্যাট ডিনোট দ্য বেস পিরিয়ড রেসপেক্টিভলি বেস পিরিয়ডের প্রাইসটা সেটা। এবার এই ইন্ডেক্সটা কিন্তু আমাদের একটা সিম্পলিস্ট ফর্ম অফ প্রাইস ইন্ডেক্স। যে কোনো আমরা এটা যে কোনো প্রোডাক্টের জন্য যেমন করতে পারি, ধর পার্টিকুলার একটা কমোডিটির জন্য চাইলে আমরা করতে পারি। আবার যদি আমরা চাইছি যে বাঞ্চ অফ কমোডিটি মানে 10টা কমোডিটি একসাথে বা 10টা সার্ভিস একসাথে তাহলেও আমরা করতে পারি। তো যেভাবে আমি চাইবো যেভাবে ধরো রিকোয়ারমেন্ট সেইভাবে ইন্ডেক্সিং করা হয়। এবার ইন্ডেক্স করতে গেলে দেখবে সব একটা প্রবলেম আছে। প্রবলেম মানে কি না আমাকে প্রথমে ঠিক করতে হয় যে আমি অ্যাকচুয়ালি কি ইন্ডেক্স করতে চাইছি। তার কারণ ইন্ডেক্সের এখতিয়ারে যদি ইন্ডেক্সে যাও তখন দেখবে ইন্ডেক্সের দুটো জিনিসকে বলা হয় হাইলাইটেড। ওয়ান ইজ এ WPI, এই একটা জিনিস বলা হয় অ্যান্ড দ্যার ইজ এন সিপিআই, এই একটা জিনিসকে বলা হয়। এরকম দুটো জিনিস আছে, দুটো জিনিস বলা হয়। একটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স যাকে আমরা WPI বলি অ্যান্ড সাইড বাই সাইড আরেকটা প্রাইস ইন্ডেক্স আছে হুইচ ইজ এ কনজিউমার প্রাইস ইন্ডেক্স যাকে আমরা সিপিআই বলি। তো এই যে দুটো দুটো তার মানে দুটো হয়তো ধরো যে মানে তাদের রিপ্রেজেন্টেশনটা আলাদা। এখন হোলসেল প্রাইস ইন্ডেক্স তুমি যা যা ক্যাটাগরি ধরে বা যা যা ক্যালকুলেশন করে বা যে জিনিসের জন্য হোলসেল প্রাইস ইন্ডেক্স বের করা হয় তার ঠিক ডিফারেন্ট কতগুলো জিনিস ব্যবহার করে বা ডিফারেন্ট জিনিসপত্র নিয়ে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বের করা হয়। কিন্তু যখন আমরা ধরো ইনফ্লেশন রিলেটেড কোনো স্টাডি বা ইকোনমিক্যাল কোনো দিক দেখতে হয় তখন আমাদেরকে WPI এবং সিপিআই দুটোই দেখতে হয়। কেননা অনেক জিনিস আছে যেগুলোতে WPI ইনক্লুডেড হতে পারে, আবার অনেকগুলো জিনিস আছে যেখানে সিপিআই ইন্ডেক্স হতে পারে। কিন্তু ডিফারেন্ট কেন হয়? মানে ধরো আমি যদি বলি WPI হোলসেল প্রাইসের সাথে কনজিউমার প্রাইস ডিফারেন্ট কেন হবে? মানে এই দুটো তো একই হওয়ার কথা বা ডিফারেন্ট কেন হবে? প্রাইস এই দুটো ইন্ডেক্স ডিফারেন্ট এই কারণে, তার কারণ হচ্ছে WPI হোলসেল প্রাইস ইন্ডেক্স ধরতে গেলে যে কমোডিটি ধরা হয়, সিপিআই ধরতে গেলে সেই কমোডিটি নাও ধরা হতে পারে। এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে হোলসেল প্রাইস ক্যালকুলেশন করার সময় ধরো এক একটা কমোডিটির এক এক রকম নিড, এক এক রকম ডিমান্ড।
সেই অনুপাতে প্রত্যেকটা কমোডিটির সঙ্গে একটা করে ওয়েট যোগ করা হয়, মানে একটা করে ওয়েট মাল্টিপ্লাই করা হয়, মানে ওয়েটেজ যাকে আমরা বলি, প্রত্যেকটা কমোডিটি ওয়েটেজ দেওয়া হয়। তো এই যে কোন ক্যাটাগরির গুডসে বা সার্ভিসে কোন ধরনের ওয়েট যা দেওয়া হবে সেটা হোলসেল প্রাইস এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্সে আলাদা। এটা তারপরে হচ্ছে যে প্রাইস, যেটা দাম, হোলসেলের দাম আর যদি তুমি কনজিউমার প্রাইসের দাম বলো, সে দুটো তো আলাদা হবে। তার কারণ হোলসেল প্রাইস বললে যা বোঝায় আমরা বুঝতে পারছি, যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বললে মোরাললেস যেটা বোঝাচ্ছে, দ্যাট ইজ এ রিটেল সিস্টেম। মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বললে যে রিটেল বেসিসে যে প্রাইস কোনো প্রোডাক্টের উঠে আসে সেইটাকে নিয়ে নাড়াচাড়া করা হতে পারে। কিন্তু হোলসেল যখন আমরা বলছি, ডব্লিউপিআই বলছি যখন, হোলসেল প্রাইস ইন্ডেক্স বলছি যখন, সো সে দ্যাট প্রাইস ইজ টেকেন ইনটু দ্য অ্যাকাউন্ট, যেটা হোলসেল হিসেবে যে প্রাইসটা মার্কেট থেকে উঠে আসছে হয়তো সেটাকে চুজ করা হচ্ছে। তো এরকম দুটো তিনটে জায়গা আছে যেখানে আমাদের এই দুটো প্রাইস ইন্ডেক্স কিন্তু ডিফারেন্ট। ওকে, যে ডব্লিউপিআই ক্যালকুলেট করতে গেলে আমরা যে গুডস অ্যান্ড সার্ভিস নিই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করতে গেলে সেই গুডস অ্যান্ড সার্ভিস নাও নেওয়া হতে পারে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ডব্লিউপিআই ক্যালকুলেট করতে গিয়ে কোন ধরনের কমোডিটিতে কি ধরনের ওয়েটেজ দেওয়া হচ্ছে, সেইটা কনজিউমার প্রাইস ক্যালকুলেট করতে গেলে সেই কমোডিটির সেই রকম ওয়েট নাও হতে পারে। এটা হলো ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে যে প্রাইস নেওয়া হচ্ছে ক্যালকুলেট করার জন্য, সেইটা হোলসেলের ক্ষেত্রে যে প্রাইস, দ্যাট ইজ অ্যান ওভারঅল হোলসেল প্রাইস। কিন্তু নরমালি কনজিউমার প্রাইস ইন্ডেক্স করতে গিয়ে যে প্রাইস গুলোকে নেওয়া হয় সেটা কিন্তু রিটেল লেভেলের মার্কেট থেকে নেওয়া হয় বা রিটেল লেভেলের মার্কেট সার্ভে থেকে নেওয়া হয়। তো এটা ডিফারেন্ট, তার মানে যেমন ডব্লিউপিআই এর সাথে সিপিআই এর বেসিক কিছু ডিফারেন্ট থাকবে। ওকে, এরপরে যদি আমরা ধরো জেনারেলি যে সার্ভে হয় সেখান থেকে যে ডেটাবেস তার থেকেই নরমালি ইন্ডেক্স তৈরি করা হয়, সেটা ডব্লিউপিআই হোক বা সিপিআই হোক, যেটাই হোক। এইবার কিছু ফ্যাক্টর আছে যেগুলো এগুলোকে ধরো হেরফের করতে পারে। তার মানে ধরো যেকোনো যে কমোডিটি তুমি ডব্লিউপিআই কে ক্যালকুলেট করার জন্য বা সিপিআই ক্যালকুলেট করার জন্য যে কমোডিটিকে তুমি মানে তুমি সিলেক্ট করছো, সেই কমোডিটি কিন্তু একটা মানে এফেক্ট করতে পারে। তারা সেই কমোডিটি যাদেরকে তুমি ইনক্লুড করছো ওটার মধ্যে, তাদের দামের হেরফের সিপিআই ইন্ডেক্স কে হেরফের করতে পারে। প্লাস ধরো যে বেস ইয়ারটা তুমি নিয়েছো, সেই বেস ইয়ারটা যদি ঠিকঠাক সিলেকশন না হয়, যেটাকে বেস ইয়ার ধরা হচ্ছে, নরমালি বলা হয় কি যে এমন কোন ইয়ারকে বেস ইয়ার সিলেক্ট করা যাবে না যে ইয়ারে কোনো ইকোনমিক্যাল ক্রাইসিস ছিল। মানে ধরো আমরা বললাম যে কোন একটা, আমি এখন 2024 এ আমি কোন একটা ইন্ডেক্স ক্যালকুলেট করার জন্য আমি ধরো একটা 2003-4 বা এরকম একটা নিলাম। কিন্তু এই যে বেস পিরিয়ড হিসেবে যাকে ধরা, যে সালটাকে ধরা হবে, যে ইয়ারটা বেস পিরিয়ড ধরা হচ্ছে 2003, 2004, 5 যাই নাও, কি বলা হয় যে ধরো ওই ইয়ারে যদি ধরো ইন্ডিয়ান ইকোনমির ভিতরে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, তাহলে ওটা বেস পিরিয়ড হিসেবে ধরাটা ঠিক হবে না। কিংবা ধরো কোনো ওয়ার হয়েছে, যুদ্ধ-টুদ্ধ হয়েছে, তাহলে ওই ইয়ারটাকে ধরা মানে বেস পিরিয়ড হিসেবে ধরলে রেজাল্ট গন্ডগোল বেরোবে। কিংবা ধরো কোনো একটা এক্সটার্নাল কোনো একটা এমার্জেন্সি ছিল কান্ট্রিতে, তো ইকোনমির ভিতরে, তো সেক্ষেত্রে অসুবিধা হবে। তো বেস পিরিয়ড হিসেবে যে ইয়ারকে চুজ করা হয়, তাই তাকে সেই ইয়ারটা যেন ক্লিয়ার হয়, মানে ইকোনমিক্যাল কোনো গন্ডগোল বা অন্যরকম কোনো কিছু যেন সেই ইয়ারের মধ্যে না থাকে, সেটাকে খেয়াল করতে হয়। না হলে বেস পিরিয়ড ধরা যাবে, কিন্তু তাতে হয়তো রেজাল্টটা ডিস্টর্টেড হবে বা রেজাল্টটা ধরো কম বেশি হবে, এরকম আরকি। তার জন্যই বলা হয় যে কোনো ওয়ার, এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা কোনো ডিপ্রেশন বা ধরো এরকম কোনো কিছু যে ইয়ারে হয়েছে কোনো কান্ট্রিতে, সেই কান্ট্রির ক্ষেত্রে যখন আমরা ইন্ডেক্স ক্যালকুলেট করব, তখন ওই ইয়ারটাকে আমরা এভয়েড করার চেষ্টা করব অ্যাজ এ বেস ইয়ার। বেস ইয়ার হিসাবে আমরা তারপরে কোনো ইয়ার বা তার আগে কোনো ইয়ারকে চুজ করার চেষ্টা করব, তাতে আমাদের কনক্রিট একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যেতে পারে। এবার হোলসেল প্রাইস ইন্ডেক্স, নরমালি এইটা বলি ডব্লিউপিআই। ডব্লিউপিআই ইজ এ রিপ্রেজেন্টেটিভ, ইট ইজ এ বাস্কেটস অফ হোলসেল গুডস, অনেকগুলো জিনিস আছে যাদের চেঞ্জেস ইন দ্য প্রাইস নিয়ে ক্যালকুলেট করে হোলসেল প্রাইস ইন্ডেক্স করা হয়। যদি আমরা দেখতে মানে ক্যালকুলেশন যদি দেখো, তাহলে ইট ইজ একটা ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, যেটাকে আমরা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলি। তো এই যে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে ডিপার্টমেন্ট একটা আছে, যে প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, এরা এরা তাদের বাঞ্চ অফ ধরো ইকোনমিক অ্যাডভাইসার আছে বা অফিসার আছে, যারা ডব্লিউপিআই কে
তৈরি মানে সার্ভে করার পর তৈরি করে ডাব্লিউপিআই, ক্যালকুলেট করে এবং সেটা তোমার পাবলিশ করে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, তারা এটা পাবলিশ করে। এবার ডাব্লিউপিআই এর ইন্ডেক্স নিয়ে কাজ করতে কোনো প্রবলেম নাই। ডাব্লিউপিএস থেকে ক্লিয়ার সিগন্যাল পাওয়া যায়, প্রোডাক্ট রিলেটেড ম্যাটার পাওয়া যায়, সেল ভলিউম অফ দ্য মার্কেট কি হচ্ছে, বাল্ক সেল, ডোমেস্টিক মার্কেটে বাল্ক সেল যাকে আমরা মাস সেল বলি, সেগুলোতে প্রাইস এফেক্টেড হচ্ছে কিনা, কত পার্সেন্টেজে লাস্ট 10 ইয়ার্স 5 ইয়ার্সে কত পার্সেন্টেজ এটা চেঞ্জ হয়েছে, এই সমস্ত ইনফরমেশন আমরা পেতে পারি। কিন্তু ডাব্লিউপিআই এর ক্ষেত্রে একটা মাত্র লিমিটেশনস আছে, এবং যদি আমরা জেনারেল ভাবি সেটা ধরো হয়তো বড়, হ্যাঁ, আবার যদি না মানে ভাবা হয় তাহলে সেটা একটা প্রবলেম, হ্যাঁ। কিন্তু ডাব্লিউপিআই এর একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে যে হোলসেল প্রাইস ইন্ডেক্স যখন ক্যালকুলেট করা হয়, হোলসেল প্রাইস ইন্ডেক্স ডাজ নট ইনক্লুড দ্য সার্ভিস সেক্টর। তার মানে আমরা সার্ভিস বলতে যা যা বোঝাই সেইটা যখন হোলসেল প্রাইস ক্যালকুলেশন করা হয় তখন কিন্তু ইনক্লুড হয় না। তার মানে হোলসেল প্রাইস ক্যালকুলেট করা হয়, ইট ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বাস্কেটস অফ গুডস অ্যান্ড কমোডিটি অনলি, নট সার্ভিসেস। তো তার মানে যখন ডব্লিউপিআই ক্যালকুলেট হয় এইখানে কোনো সার্ভিস ইনক্লুডেড নেই, হ্যাঁ, এখানে কোনো সার্ভিস ইনক্লুডেড নেই, তো শুধুমাত্র কমোডিটির বেসিসে ডাব্লিউপিআই ক্যালকুলেট হয়। এবার যদি ধরো বলা হয় যে হ্যাঁ, হতেই পারে শুধু কমোডিটি ধরে করা হয়েছে, তো কি প্রবলেম আছে? প্রবলেম এটাই যে সার্ভিস সেক্টর অলসো হ্যাজ এ মেজর কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি অফ দ্য কান্ট্রি। মানে আমরা যাকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলি, মানে আর্নিং অফ দ্য ইকোনমি বা আর্নিং অফ দ্য কান্ট্রি যাকে আমরা বলছি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেখানে সার্ভিস সেক্টরেরও একটা মেজর পার্ট কন্ট্রিবিউশন আছে। অতএব সেটারও তো প্রাইসিং এর হেরফের হতে পারে বা সেটারও তো ইনফ্লেটরি কন্ডিশন হতে পারে। তো এফেক্ট হচ্ছে না, এফেক্ট হচ্ছে, বাট হোলসেল প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করার সময় আমরা নরমালি যে এতে ক্যালকুলেট করি দোজ আর অল প্রোডাক্ট, জেনারেল প্রোডাক্ট অ্যান্ড কমোডিটিস, তার মধ্যে কোনো সার্ভিসকে ইনক্লুড করা হয় না। কিন্তু অ্যাজ সাচ যখন আমরা সিপিআই মেজার করি, যখন কনজিউমার প্রাইস ইন্ডেক্স যখন মেজারমেন্ট হবে তখন এটা কিন্তু সব, কেন না সিপিআই এর হিসেবে এটা জেনারেল প্রাইস লেভেল অফ গুডস সার্ভিসেস দ্যাট এ হাউস হোল্ড রিকোয়ার ফর দ্য কনজামশন পারপাস। মানে একটা জেনারেল আমরা হাউস হোল্ড বা জেনারেল ফ্যামিলি আমরা অল অফ দ্য মান্থ যে গুডস অ্যান্ড সার্ভিসকে সার্ভিসে ধরো রিকোয়ার হয় আমাদের কনজামশন পারপাসে, সেইটা পুরো হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। তো এবার সিপিআই কি মেজার করবে? কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেজার করে the changes over time in general level of prices for the goods and services that any household is required for consumption। মানে আমাদের জেনারেল ফ্যামিলি গুলোতে আমরা অল অফ একটা মান্থ যদি তুমি চেক করো, সেই মান্থের মধ্যে আমরা যা যা গুডস কমোডিটি সার্ভিসেস যা যা ব্যবহার করছি সেই গোটা কনজামশন টাকে ধরে কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি হয় বা সিপিআই তৈরি হয়। এবার সিপিআই এর ক্ষেত্রে কি না, সিপিআই কে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর বলা হয়, কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে এটা গুড ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ইনফ্লেশনের। যদি আমরা দেখি এটা যদি মনে আরবিআই যদি দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রাইস মনিটর করার জন্য কিন্তু এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে ফলো করে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টার্গেট করে সবসময় সিপিআই এর মুভমেন্ট দেখতে, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মুভমেন্ট দেখে খানিকটা তৈরি করতে হয়। এবার আমরা জানি সিপিও ক্ষেত্রে যদি সিপিআই ধরো, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরো, সিএসও একটা আমাদের জানি একটা আমাদের অর্গানাইজেশন আছে অন বিহাফ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন থ্রু আউট মার্কেট সার্ভে করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করে, ওকে, যে কতটা হয়েছে বা কতটা চেঞ্জ হতে পারে বা ন্যাশনাল লেভেলে কতটা প্রাইস ভ্যারি করছে বা লাস্ট 5 ইয়ার্স এ প্রাইস মনিটরিং এ আদৌ প্রাইস স্টেবিলিটি কতটা রয়েছে নাকি কন্টিনিউয়াসলি মুভ করছে, এরকম জিনিসটা। এবার ইনফ্লেশন পড়তে গেলে আমাদের একটা জিনিস বারবার গুলিয়ে যায়, সেইটাকে একটুখানি ঠিক রাখবে যে ইনফ্লেশন কিন্তু কখনো মানে ধরো একটা কোন একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে, দাম বাড়তেই পারে, এবার বেড়ে সেই দামটা ধরো ফিক্স হয়ে গেল, আর বাড়ছে না। এই ধরনের যে ইনক্রিমেন্ট বা এই ধরনের যে রাইজ বা এই ধরনের যে দাম বাড়া, সেইটাকে কিন্তু নরমালি ইনফ্লেশন বলা হয় না। হ্যাঁ, মানে যে কোনো একটা প্রোডাক্ট ধরো যে তার 5 বছর আগে যা দাম ছিল তার থেকে এখন দাম বেশি হবে, এই যে একটা ফেজ ওয়াইজ বেড়েছে, এটা সবসময় ইনফ্লেশন হিসেবে ট্রিট নাও হতে পারে। যে একটা প্রোডাক্ট আগে
একটা ₹50 ধরো ৳৫০ পাওয়া যেত, এখন ₹70 দাম বলছে বা ₹80 দাম বলছে। তো এই যে একবার ইনক্রিমেন্ট হচ্ছে তারপরে আর বাড়ছে না। মানে 80 র পরে আর দাম বাড়েনি ধরো। এইটা মেবি ইনফ্লেশন নাও হতে পারে। কারণ ইনফ্লেশন is always to be defined as a persistent rise or a tendency towards the persistent rise. মানে কন্টিনিউয়াসলি বাড়বে বা কন্টিনিউয়াস একটা টেন্ডেন্সি থাকবে বাড়ার দিকে, এবং সেটা জেনারেল সব লেভেলের কমোডিটির মধ্যে দেখা যাবে। সেই রকম নর্মসকে আমরা অ্যাকচুয়ালি ইনফ্লেশন বলি। তো একটা পার্টিকুলার প্রোডাক্টের দাম বেড়েছে, তারপর আর কোনো চেঞ্জ হয়নি। দামটা বেড়েছে কিন্তু তারপরে ওখানে ফিক্স হয়ে গেছে, আর বাড়েনি। এরকম যে সিচুয়েশন, সেইগুলো কখনো ইনফ্লেশন নাও হতে পারে। ইনফ্লেশন মানে হচ্ছে সেটা পারসিস্টেন্ট হবে, মানে কন্টিনিউয়াসলি, অথবা একটা টেন্ডেন্সি দেখা যাবে টুয়ার্ডস রাইজ। মানে একটা পারসিস্টেন্ট রাইজ হবে এবং টেন্ডেন্সি দেখা যাবে বাড়ার দিকে, মানে সবসময় বাড়ার দিকে, ইনক্রিজ করার দিকে যাবে প্রাইস। সেইটা আমরা নরমালি সেইটা জায়গাটা ইম্পর্টেন্ট, এবং সেইটাকেই মানে ইকোনমির হ্যান্ডেল করার ব্যাপার ইনফ্লেশনের জায়গাটাকে। একটা নির্দিষ্ট কমোডিটি একটা প্রাইস, সার্টেন প্রাইস বেড়েছে, বাড়তেই পারে, এবং ধরো তারপরে আর কোনো চেঞ্জ হয়নি। ওকে, ফাইন। তো সেখানে দেয়ার ইজ নো মুভমেন্ট অফ দ্য প্রাইস। তার মানে প্রাইসের কোনো মানে কন্টিনিউয়াস মুভমেন্ট তো সেখানে নেই। তো প্রাইস ইজ স্টেবল। তো সেক্ষেত্রে ইনফ্লেশন অ্যাজ সাচ বলে কিছু হয় না, বা ইনফ্লেশন কিছু রিড করা সেখান থেকে যায় না। এবার অ্যাজ ইট ইজ এ ম্যাক্রোইকোনমিক ফেনোমেনন বলা হয় ইনফ্লেশনকে। বিকজ ইফ ইউ হ্যাভ অ্যান ইনফ্লেশন উইদিন ইউর ইকোনমি, তার মানে তোমার যা যা সিস্টেম আছে, ইউর মার্কেট, ইউর ব্যাংকিং, ইউর ডিমান্ড সাইড অফ দ্য কান্ট্রি, ইউর সাপ্লাই সাইড অফ দ্য কান্ট্রি, ইউর ইনভেস্টমেন্ট সাইড অফ দ্য কান্ট্রি, ইউর সেভিংস অফ দ্য কান্ট্রি, এই সবগুলো ইজ রিলেটেড উইথ দ্য মার্কেট প্রাইস। তো এবার সেখানটায় যদি ইনফ্লেটরি কিছু দেখা যায় বা ইনফ্লেশন হয়, তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে যতগুলো জিনিস আমরা বলছি সবগুলোই কোনো না কোনো অ্যাঙ্গেলে কোথাও না কোথাও এফেক্টেড হবে। সেটা ইনভেস্টমেন্ট হোক, সেটা সেভিংস হোক, সেটা সাপ্লাই হোক, সেটা ডিমান্ড হোক, সেটা যাই হোক। তো যেহেতু দিস অল আর কানেক্টেড উইথ দ্য ইকোনমি এন্ড কানেক্টেড উইথ দ্য মার্কেট এন্ড বেসিক্যালি কানেক্টেড উইথ দ্য মার্কেট প্রাইস। তো সেই জন্য ইনফ্লেশনকে রিড করতে হয়। সেই জন্য ইনফ্লেশনের কে কমানোর জন্য ব্যবস্থা নিতে হয়। ইনফ্লেশন যাতে খুব বেশি না হয়ে যায় সেটাকে আটকানোর চেষ্টা করা হয়। এই সবগুলোই করা হয় তারই পার্সপেক্টিভে। মোটেই ওরকম ব্যাপারটা নয়। এবার আমরা যদি জেনারেল, আমরা যদি টাইপ দেখতে যাই, যে জেনারেল ইনফ্লেশনে দেখবে ৩ টে দেখবে মেজর শব্দ হয়। একটাকে আমরা ফার্স্টলি আমরা একটাকে বলি মডারেট, এরকম একটা শব্দ হয়। মডারেট ইনফ্লেশন হলো। সেকেন্ড একটা ইম্পোর্টেন্ট দেখবে শব্দ আছে which is গ্যালোপিং, গ্যালোপিং, গ্যালোপিং ইনফ্লেশন, এরকম একটা শব্দ হয়। আর থার্ড একটা শব্দ হয় which is হাইপার, ওকে, which is হাইপার। এরকম ৩ টে শব্দ হয়। মানে মডারেট ইনফ্লেশন এক ধরনের জিনিস, গ্যালোপিং ইনফ্লেশন আরেক ধরনের জিনিস, হাইপার ইনফ্লেশন আরেক ধরনের জিনিস। যখন তুমি বলছো মডারেট, মডারেট নামটা শুনেই বোঝা যাচ্ছে যে জেনারেল প্রাইস লেভেল খুব স্লোলি, মানে বাড়ছে কিন্তু খুব স্লোলি এবং স্টেডিলি। সেটাকে আমরা নরমালি বলি মডারেট ইনফ্লেশন। যে জেনারেল প্রাইস রাইজ হচ্ছে, মানে জেনারেল প্রাইস ইজ রাইজিং বাট ইট ইজ ভেরি স্লো, এবং খুব স্টেডিলি রাইজ করছে, খুব লিটল পরিমাণ ধরো রাইজ করছে, এবং সেটা খুব স্টেডিলি রাইজ করছে, তাকে আমরা মডারেট ইনফ্লেশন বলতে পারি। এবার বলা হয় যে মডারেট ইনফ্লেশন কখনো ডাবল ডিজিট হয় না। মানে কি? তার মানে ওই ধরো 4%, 5% এরকম, কখনো মানে 10, 11, 12 এরকম পার্সেন্টেজে হলে সেটা মডারেট ইনফ্লেশন নয়। ওকে? তো মডারেট ইনফ্লেশন নরমালি ধরে নাও ওই ধরো রেট 4% পার অ্যানাম ধরো প্রাইস বাড়ছে। হ্যাঁ? বা 2 থেকে 2 to 6% এরকম যে পার্সেন্টেজ, সেটাকে আমরা মডারেট বলতে পারি। মোটামুটি ধরে নাও যে অ্যানুয়ালি একটা কোনো প্রাইস, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে 2% থেকে 6% এর এরকমের ভিতরে ধরো। হুম? 2% to 6%, not any double digit। কোনো 11, 12%, 12%, 13% না। 2-6% এর ভিতরে যদি অ্যানুয়াল রেট অফ চেঞ্জ হতে পারে, তাহলে সেইগুলো আমরা খুব মডারেট, মানে খুব লিটল বেসিস এর, লাইট বেসিস এর ইনফ্লেশন হচ্ছে, দাম বাড়ছে, বাট ইট ইজ স্লো এবং ইট ইজ স্টেডি। এরকম যে সিচুয়েশন, তাকে আমরা মডারেট ইনফ্লেশন বলতে পারি। সেগুলোকে আমরা মডারেট ইনফ্লেশন বলি। কিন্তু গ্যালোপিং ইজ not that. Galloping is a steady and fairly high rate of increases in the price level. তাকে আমরা বলি galloping. Galloping always have a tendency to fill a two digits inflation. মানে 19%, 18%, 20%, হ্যাঁ, 25% এরকম, বা কখনো কখনো মেবি
sometimes its highest goes to an 300%, 200%, 150%. এই যে চেঞ্জটা, এইরকম চেঞ্জকে আমরা বলি গ্যালোপিং। দিস ইজ এ গ্যালোপিং বিকজ স্টেডি অ্যান্ড ফেয়ারলি হাই, মানে দেখে বোঝা যাবে যে অনেকটা পরিমাণ বেড়ে গেছে, বাড়ছে বা অনেকটা চেঞ্জ হচ্ছে। তো সেটাকে আমরা যে গ্যালপ মানে আর কি জাম্প করে করে যাওয়া, তো গ্যালপ মানে ধরো গ্যালপ যাকে আমরা যে ভাষায় গ্যালপিং বলি, গ্যালপিং বুঝি যে ভাষায়, হ্যাঁ? উম টপকে, টপকে যাওয়া মানে গ্যাপ, গ্যাপ জাম্প করে যদি, তো সেই রেটটা কিন্তু 2 ডিজিট মানে ধরো 20% যদি আমরা অ্যানুয়ালি এই মডারেটটাকে 2 to 6% বলি, এইটা মোটামুটি ধরে নাও, হ্যাঁ? 20%, 40% এরকম 2 ডিজিটের যদি প্রাইস লেভেল চেঞ্জ হয় বা ইনক্রিজ হয়, তাহলে সেই ক্ষেত্রটাকে আমরা গ্যালোপিং বলতে পারি। গ্যালোপিং কখনো, কখনো হতে পারে যে কোনো পার্টিকুলার একটা প্রোডাক্ট বা দুটো প্রোডাক্টে 200% চেঞ্জ হয়ে গেছে প্রাইস, বা 150% দাম বেড়ে গেছে। তো এই যে জিনিসটা, এটাও কিন্তু গ্যালোপিং, এটাও টাইপ অফ গ্যালোপিং ইনফ্লেশন। ওকে? আর গ্যালোপিং এবং মডারেট বাদ দিয়ে আরেকটা জিনিস হয় হুইচ ইজ কল হাইপার। হাইপার হচ্ছে যে ডেফিনিটলি হাইপার মানে বোঝা যাচ্ছে যে রেট অফ ইনফ্লেশন ইজ ভেরি হাই। এটা বোঝা যাচ্ছে যে উম অনেকটা বেড়ে গেছে। কিন্তু এবার এইটা যেটা হয় সেটা হচ্ছে যে হাইপার ইনফ্লেশন এমন একটা জিনিস যেখানে কি হবে না, তুমি মানে যারা ধরো সেই ওই মানে কান্ট্রির ভিতরে আছে যারা, তারা বুঝতে পারবে যে তার কাছে যে টাকা আছে খরচ করার মতো, সেইটার ভ্যালু খুব র‍্যাপিডলি নিচের দিকে নামছে। সে বুঝতে পারবে। মানে সে তখন কন্ডিশনটাকে আমরা হাইপার ইনফ্লেশন হিসেবে ধরা হয়। মানে ধরো বুঝতে পারবো আমরা যে কালকে ৳১,০০০ ছিল, নেক্সট উইকে গিয়ে ৳১,০০০ ওই সেম ৳১,০০০ হচ্ছে না। তারপরে গিয়ে দেখছি হচ্ছে মানে আরো কমে যাচ্ছে। এই যে জিনিসটা যে ভ্যালু অফ মানি গেট র‍্যাপিডলি ডিক্রিজিং, যখন বুঝতে পারবে, এবং এরকম হাইপার ইনফ্লেশন হলে কি হয় না, লোকাল এরিয়ার যারা রয়েছেন মানে সেই ইকোনমির ভিতরে যারা রয়েছে, তারা অনেক সময় কি করতে পারে যে মিনিমাইজ করে দেয় কারেন্সি হোল্ডিংটাকে। মানে যারা হাউসহোল্ড আছে, দে মিনিমাইজ দ্য হোল্ডিং অফ দেয়ার লোকাল কারেন্সি। মানে টাকাটাকে রাখতেই চাইবে না। মানে কম, কম করে হোল্ড করে। কেননা ওটা সেই মুহূর্তে ওর কাছে খুব একটা কাজের জিনিস না। এবার কখন হয়? এটা খুব কমন সিচুয়েশন না। Hyperinflation is an uncommon situation. It happens with an economy which faces ধরো 5-6 years of war, হ্যাঁ? বা সোশিও পলিটিক্যাল কোনো আ আ কোনো কিছু গন্ডগোল, হ্যাঁ? 5-6 ইয়ার্স, 7 ইয়ার্স ধরে চলছে। এইরকম যে ইকোনমি গুলো, সেইগুলোতে একটা হাইপার ইনফ্লেশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ধরো 5-6 ইয়ার্স ধরো যুদ্ধ আ করছে দেশ কারো সাথে, কিংবা ধরো একটা সোশিও পলিটিক্যাল একটা এমার্জেন্সি বা গন্ডগোল চলছে, সেটা ধরো 5-6 ইয়ার্স, 7 ইয়ার্স লেন্দি। এইরকম যখন সমস্যাগুলো, সেইগুলোতে হাইপার ইনফ্লেশন একটা জায়গা কিন্তু, যেখানে there is a ইনফ্লেশন রেট উইল বি ভেরি হাই, এবং ভ্যালু অফ মানি খুব র‍্যাপিডলি নিচের দিকে নামবে, ডিক্রিজ করবে, এবং যারা দে হাউসহোল্ড যারা রয়েছেন ওই ইকোনমির ভিতরে, দে ওয়ান্ট টু মিনিমাইজ দেয়ার হোল্ডিং অফ লোকাল কারেন্সি। মানে তাদের কারেন্সি বলতে যে টাকাটা বোঝায় সেটা তারা মিনিমাইজ করতে থাকবে। মানে রাখতে চাইছে না। এরকম একটা ব্যাপার আরকি। তারা ওই কারেন্সিটা রাখতে চাইছে না। তো এটা আ সাডেন কোনো ইকোনমিতে ঘটে গেল বা হঠাৎ করে কোনো ইকোনমিতে ঘটে, এরকম ব্যাপারটা নয়। ইট ইস এ situation which is developed from the 5-6 years war of a country, or any socio-political disability of a country, এরকম কোন সিচুয়েশন যদি থাকে, বা এরকম হিস্ট্রি 5-6 ইয়ার্স এর যদি কোন হিস্ট্রি থাকে, that country বা that economy may face hyperinflation। তাদের ক্ষেত্রে তারা হাইপার ইনফ্লেশন ফেস করতে পারে। ওকে? তো এটা ডিফিকাল্ট অবভিয়াসলি, যে হাইপার ইনফ্লেশন এমন একটা সিচুয়েশন যেখানে ভীষণ ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? না, হাইপার ইনফ্লেশন যখন চলে, ধরো এই যে গভর্নমেন্টকে যে দেশে ধরো হচ্ছে, হাইপার ইনফ্লেশন যদি চলতে থাকে মার্কেটে, তাহলে ফার্স্ট দেয়ার ইজ এ রেস্ট্রিকশন উইথ দ্য গভর্নমেন্ট টু ইম্পোজ দ্য ট্যাক্সেস। মানে কোন গভর্নমেন্ট হাইপার ইনফ্লেশন চলাকালীন কোন ট্যাক্স ইম্পোজ করতে পারে না। মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইম্পোজ এনি ট্যাক্স এট দ্যাট টাইম। হ্যাঁ? কেন সেই সময়ে ধরো যখন হাইপার ইনফ্লেশন চলছে, এমনিতেই টাকার ভ্যালু একদম নিচের দিকে চলে গেছে। সেই সময়ে আবার যদি গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করল, এবার যতটুকু টাকা পাবে সে টাকাটা দিয়ে গভর্নমেন্টের কিচ্ছু হবে না। বিকজ ভ্যালুয়েশন অফ দ্যাট মানি ইজ লো দেন। মানে ভীষণ নিচে নেমে আছে তখন মানি ভ্যালুটা। তো সেইটুকু গভর্নমেন্ট যদি নেয়ও, তো গভর্নমেন্ট সেই টাকাটা নিয়ে কিছু করতে পারবে না। কারণ সেটা টাকাটার কোনো ভ্যালু নেই। কেন গভর্নমেন্টও তো সেই ইকোনমির মধ্যেই। তো ট্যাক্স ইম্পোজ করা
মতো যে কাজগুলো হাইপার ইনফ্লেশন চললে গভর্নমেন্টের ক্ষেত্রে এটা একটা মুশকিলের ব্যাপার। এবং আমরা সবচেয়ে ইম্পোর্টেন্ট যে দুটো জানি যে হোয়াট ইজ জেনারেলি মিন্ট বাই মানি, মানে টাকার কাজ বলা হয় যে মানি আমরা কাকে বলি? তো মানি মানি আমরা বলি যে মানি অ্যাকচুয়ালি উই আমরা চিনি কিভাবে? টাকা আমরা চিনি কিভাবে? না, মানি আমরা চিনি থ্রু দ্য ফাংশন ইট অপারেটস। মানে বলা হয় টাকা দিয়ে যা হয়, যে ফাংশন গুলো মানি দিয়ে হয় সেইগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি মানিকে চিনি। তো মানি অ্যাকচুয়ালি দ্য সিম্বল অফ দ্য ফাংশন, যে ফাংশন এগুলো করে। তো সেই মানি যদি দেখো তার দুটো ভীষণ ইম্পোর্টেন্ট ফ্যাক্টর মানে ফাংশন আছে। একটা হচ্ছে মানি ইজ এ স্টোর অফ ভ্যালু, মানি ইজ এ স্টোর অফ ভ্যালু। মানে তুমি এই যে সেভিংস করছো বা গোল্ড কিনছো বা কিছু করছো প্রপার্টি, তো ইট ইজ এ স্টোর অফ ভ্যালু। এটা হলো নাম্বার ওয়ান। আর একটা ইম্পর্টেন্ট কাজ যেটা মানি করে, দ্যাট ইজ দ্য এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানি ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। যখন হাইপার ইনফ্লেশন হয় তখন অ্যাকচুয়ালি এই যে দুটো বড় ফাংশন অফ মানি ভীষণভাবে ধাক্কা খায়। বিকজ এ স্টোর অফ ভ্যালু, এটাতে আর কেউ খুব একটা বিশ্বাস রাখতে পারে না, বিকজ ভ্যালু খুব নিচে নেমে গেছে, অতএব সে পয়সাটা স্টোর করার কোনো মানে খুব একটা যৌক্তিকতা থাকে না। আর এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এখানটাও একটা গন্ডগোলের জায়গা, যে যদি খুব নিচে নেমে যায় তখন তুমি ওই কারেন্সি দিয়ে কিছু কিনতে পারবে না, মানে কিছু করতে পারবে না, কেউ নেবে না, কারণ এত ভ্যালু নিচে নেমে যেতে পারে যে ওটা এক্সচেঞ্জ করে তোমাকে কেউ কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিতে রাজি হচ্ছে না। সো তার মানে হাইপার ইনফ্লেশন এমন একটা সিচুয়েশন যে ক্ষেত্রে মানির সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো ফাংশন, ইজ এ স্টোর অফ ভ্যালু অ্যান্ড এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এই দুটোই ধাক্কা খেতে পারে, ভ্যালিডিটি হারাতে পারে যদি ইনফ্লেশন হাইপার হয়। হ্যাঁ? এবার এটা হ্যাঁ, আগেই বললাম যে ইট ইজ নট এ কমন ম্যাটার। হাইপার ইনফ্লেশন কমন ম্যাটার না। এটা খুব রেয়ার, মানে ধরো রেস্ট্রিক্টেড হয়ে কোন ইকোনমি 5, 6 ইয়ার্স, 7 ইয়ার্স ধরে যদি এরকম কোন ফেজ দিয়ে যায়, তবে হয়তো একটা ফেজে গিয়ে এরকম বিপজ্জনক কোন পরিস্থিতি হতে পারে যেখানে হাইপার ইনফ্লেশন হতে পারে। গ্যালোপিং কে গভর্নমেন্ট টার্গেট করে বিভিন্ন পলিসি নিয়ে গ্যালোপিং ইনফ্লেশন কে ট্যাকেল করতে পারে। মডারেট ইনফ্লেশন কে গভর্নমেন্ট নরমাল যে ইকোনমিক পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি আছে, মডারেট ইনফ্লেশন কে যেকোনো গভর্নমেন্ট ট্যাকেল করতে পারে। গ্যালোপিং ইনফ্লেশন কেও যেকোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট তারা গ্যালোপিং ইনফ্লেশন কেও ট্যাকেল করতে পারে। কিন্তু হাইপার ইনফ্লেশন ইজ আ সেপারেট থিং। এটা একটু প্রবলেমেটিক। হ্যাঁ? তো এটাকে ট্যাকেল ওইভাবে করা যায় না। ওকে? যে ধরো সিচুয়েশন যখন একদম হাতের বাইরে, এরকম একটা ব্যাপার হচ্ছে হাইপার ইনফ্লেশন এর মতো জিনিস। ওকে? এরপরে এই ৩ টে পরে দেখবে একটা কনসেপ্ট আমরা পড়ি। এরপরে একটা কনসেপ্ট আছে, দেখবে there is a common one which is known as stagflation। এই স্ট্যাগফ্লেশন একটা কনসেপ্ট আছে। ওকে? এরপরে দেখবে স্ট্যাগফ্লেশন। এগুলো সব কিন্তু আ 5 মার্কস এর কোয়েশ্চেন এর জন্য পড়তে হবে এই থিওরি গুলো একটু, একটু করে, হ্যাঁ? নাহলে লিখতে পারবে না পরে। স্ট্যাগফ্লেশন স্ট্যাগফ্লেশন হচ্ছে যে কোথায় যে যেকোনো ইকোনমি, ধরো স্ট্যাগফ্লেশন কখন বলা হবে? তো স্ট্যাগফ্লেশন হচ্ছে এমন একটা সিচুয়েশন যখন যেকোনো ইকোনমি যে গ্রোথ রেট হয়, ইকোনমি যে আমরা গ্রোথ রেট মাপি, সেই গ্রোথ রেটটা ভেরি স্লো হয়ে গেছে, অথবা একদম জিরোর কাছাকাছি চলে গেছে। কিন্তু প্রাইস যে রেট যেটা, সেইটা আস্তে, আস্তে বাড়ছে। সেরকম একটা সিচুয়েশনকে আমরা বলি স্ট্যাগফ্লেশন। মানে যেখানে গ্রোথ রেট, ইকোনমি গ্রোথ রেট বলতে আমরা যেটাকে বুঝি, সেইটা ভেরি স্লো হয়ে গেছে। হ্যাঁ? মানে ধরো ইকোনমিক গ্রোথ রেট ইজ ভেরি স্লোয়ার অর প্রায় জিরোর কাছাকাছি। ধরো একটা জিরো রেট যে যাচ্ছে। বাট কিন্তু প্রাইসেস কিপ রাইজিং। হ্যাঁ? কিন্তু দাম বা জিনিসপত্র যে একটু, একটু করে অল্প, অল্প করে বাড়ছে। এবার এইটা যদি তোমার ধরো যদি আমরা স্ট্যাগফ্লেশন বলি, যে whether it is a good thing or bad thing, এরকম যদি কোন ব্যাপার হয়, তো স্ট্যাগফ্লেশন এর কিন্তু সাইড ইফেক্ট আছে। স্ট্যাগফ্লেশন যেকোনো ইকোনমির ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ইকোনমিক গ্রোথ হচ্ছে না, অথচ প্রাইস মানে আ প্রাইস রাইজ হচ্ছে। এটা যেটা সবচেয়ে বেশি করতে পারে, দ্যাট ইস দ্য আনএমপ্লয়মেন্ট। এই যে সিচুয়েশনটা, এইটাকে আরো ওয়ার্স্ট করে দিতে পারে। হুম? এই আনএমপ্লয়মেন্ট যে জিনিসটা, এইটাকে একদম উপরের দিকে নিয়ে চলে যেতে পারে if it is a situation of stagflation, because ইকোনমিক গ্রোথ তো হচ্ছে না, তাহলে নিউ অপরচুনিটি অফ জবস তৈরি হচ্ছে না। তারপরে আবার প্রাইস মানে অল্প, অল্প করে প্রাইসেস কিপ রাইজিং, বাড়ছে। তাহলে দ্যাট ইজ এ পারফেক্ট সিচুয়েশন অফ আনএমপ্লয়মেন্ট টু বি ইনক্রিজড। মানে যথেষ্ট পরিমাণ
আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যেতে পারে। সো এটা একটা উম আরো ডিলেমা কেন? না এটাকে ডিলেমা, ইকোনমিক ডিলেমা বলা হয়। তো কেন? যে তার মানে ধরো যদি ইনফ্লেশন হয়ে থাকে অল্প বিস্তর বলছে, সেই ইনফ্লেশনটাকে আ কমানোর জন্য গভর্নমেন্ট যদি কোন পলিসি নিতে যায়, তাহলে কিন্তু সেটা আনএমপ্লয়মেন্ট রেটটাকে আরো বাড়িয়ে দেবে। তার জন্য এটাকে ইকোনমিক ডিলেমা বলা হয়। স্ট্যাগফ্লেশন ইস অ্যান ইকোনমিক ডিলেমা। মানে ধরো রেট অফ গ্রোথ স্লো আছে, এমনিতেই অপরচুনিটি কম বা সেই মুহূর্তে ইকোনমিক অপরচুনিটি কম। তারপরে অল্প বিস্তর প্রাইস বাড়ছে। এবার ধরো গভর্নমেন্ট একটু চেষ্টা করলো যে প্রাইসটাকে কন্ট্রোল করতে বা ইনফ্লেশনটাকে কমাতে। গভর্নমেন্ট যে পলিসিতে এটা করতে যাবে, ইনফ্লেশনকে রিডিউস করতে যাবে, ঠিক সেই পলিসিটা আনএমপ্লয়মেন্ট কন্ডিশনটাকে আরো ওয়ার্স্ট করে দেবে। মানে আনএমপ্লয়মেন্টটাকে আরো বাড়িয়ে দেবে। তো সেইজন্য দিস ইস এ কাইন্ড অফ ইকোনমিক ডিলেমা, যার অ্যাকশন নেওয়া খুব ডিজাইনড পলিসি না হলে যার স্ট্যাগফ্লেশন এর এগেইনস্ট এ কোনো অ্যাকশন নেওয়া যায় না। মানে তোমার দেখবে একদম ইকোনমিক গ্রোথ রেট ভীষণ স্লো, হ্যাঁ? ভীষণভাবে অ আ 0 রেটের কাছাকাছি একটা মুভমেন্ট। কিন্তু তারপরেও প্রাইস মার্কেট প্রাইস একটা আস্তে আস্তে মার্কেট প্রাইস বাড়ছে। স্টেডি রাইজিং, কিপ রাইজিং অন দ্য মার্কেট প্রাইস। তো সাইড ইফেক্ট স্ট্যাগফ্লেশন এর সবচেয়ে বড় যেটা, সেটা আনএমপ্লয়মেন্ট, এবং এটাকে ডিলেমা বলা হওয়ার তার কারণ হচ্ছে যে সেই মুহূর্তে ইনফ্লেশনটাকে ট্যাকল করার জন্য অল দ্য ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফিসক্যাল পলিসি যা গভর্নমেন্ট অ্যাডপ্ট করবে, সেই পলিসি গুলো কিন্তু মেবি তারা আনএমপ্লয়মেন্ট কন্ডিশনটাকে আরো ওয়ার্সেন বানিয়ে দেবে। তার মানে আরো বেড়ে যাবে। তো সেটা তার জন্য ডিলেমা। তার জন্য কিনা যদি খুব ডিজাইন এবং সফিস্টিকেটেড ইকোনমিক পলিসি না হয়, তাহলে সেটা স্ট্যাগফ্লেশনকে ওইভাবে কন্ট্রোল করা যায় না। তার অন্য পদ্ধতি আছে, অন্য পলিসি আছে। সেগুলোকে অ্যাডপ্ট করতে হয় বা সেগুলোকে কাজে লাগাতে হয়, এরকম একটা সিচুয়েশন হলে, স্ট্যাগফ্লেশন হলে। এরপরে দেখবে আরেকটা শব্দ আছে which is a deflation. Deflation is an another word. হ্যাঁ? ডিফ্লেশন বলে একটা শব্দ আছে। ডিফ্লেশন কোনটা? ডিফ্লেশন মানে ইট ইস এ অ্যাব্রাপ্টলি অপোজিট অফ দ্য ইনফ্লেশন। তুমি ইনফ্লেশন বললে যা বলছো, ডিফ্লেশন ইস এ সিচুয়েশন হোয়ার দেয়ার ইস এ কনসিস্টেন্ট ডিক্লাইন ইন দ্য লেভেল অফ প্রাইস। হ্যাঁ? যখন তুমি এই যেকোনো স্ট্যান্ডার্ড কোন প্রাইস লেভেলকে যখন তুমি আস্তে কমতে দেখছো, হ্যাঁ? কমছে। তার মানে ইট ইস এ সিচুয়েশন হোয়ার দেয়ার ইস এ কনসিস্টেন্ট ডিক্লাইন, হ্যাঁ? ইন দ্য প্রাইস লেভেল। তখন আমরা সেটাকে বলতে পারি। কিন্তু ডিফ্লেশনও মানে এমন নয় যে তোমার যে, যে কন্ডিশনটাকে তুমি লং আ টার্মে আ বিরাট সাপোর্ট করতে পারবে, এরকম কন্ডিশন ডিফ্লেশন নয়। ডিফ্লেশন হতে পারে, কোন ডিফ্লেশন কখন হয়, যে ডিফ্লেশন হয় কখন? সেই কন্ডিশনটা দেখলে আমরা বুঝতে পারবো যে এইটা খুব একটা ফ্রুটফুল জিনিস সবসময় নাও হতে পারে। কখন ডিফ্লেশন হয়? মানে there is a consistent decline in the price level বলছে। consistent decline in the level of price, মানে দাম কমার কমার কথা বলছে। তার মানে কি? তখন ইকোনমির ভিতরে হচ্ছেটা কি? তাহলে ইকোনমির ভিতরে তখন তার মানে যে এগ্রিগেট ডিমান্ড ইস লোয়ার দ্যান এগ্রিগেট সাপ্লাই। মানে টোটাল যে ডিমান্ড অফ দ্য ইকোনমি যদি আমরা ক্যালকুলেট করি, সেই মুহূর্তে আমরা দেখব যে ডিমান্ডটা ইকোনমির ভিতরে which is lower than the supply as a total, যে টোটাল সাপ্লাই তার থেকে ডিমান্ডটা লোয়ার দেখাচ্ছে। এরকম। এবার এই জিনিসটা যদি দেখো যে এটা কিন্তু বেশিক্ষণ চলতে পারে না। কারণ ডিফ্লেশন পার্শিয়ালি গুড মনে হবে যে ওকে, প্রাইস লেভেল কমছে, ভালো। কিন্তু কেন কমছে? না সিচুয়েশনটা এইটা হয়ে আছে তাই। হ্যাঁ? এবার সাপ্লাই যদি বেশি হয়, ডিমান্ডের থেকে সাপ্লাই যদি বেশি হয়, তাহলে ঠিক এর পরের স্টেপটায় যেটা হবে যে দেয়ার উইল বি এ ডিক্রিজ ইন দ্য লেভেল অফ আউটপুট। ওকে? আর যখনই এটা ধরো সাপ্লাই বেশি হবে, তো আস্তে সবাই আউটপুট ডিক্রিজ করতে শুরু করবে। যে মুহূর্তে আউটপুট ডিক্রিজ হবে, তো দ্যাট রিভার্সলি উইল ইনক্রিজ দ্য আনএমপ্লয়মেন্ট অ্যান্ড দ্যাট উইল বি এ জেনারেল স্লো ডাউন অফ দ্য ইকোনমি। তার মানে আবার বসে বসে যাওয়ার একটা গল্প চলে আসবে। তো তার মানে ডিফ্লেশন হতে পারে। সাডেন একটা সময় ধরো একটা মান্থ, একটা 6 মান্থের সময় বা ১ টা ২ টো প্রোডাক্টের জন্য, ৪ টে প্রোডাক্টের জন্য একটা ডিফ্লেশন হয়েছে, যে দেয়ার ইস এ ডিক্লাইন ইন দ্য প্রাইস লেভেল। গুড নিউজ, এটা ভালো। কোন সমস্যা নেই যে ডিক্লাইন ইন দ্য প্রাইস লেভেল। বাট কি করে প্রাইস লেভেলটা ডিফ্লেশনটা হয়েছে? ডিফ্লেশনটা হয়েছে বিকজ দেয়ার ইস এন ডিমান্ড হুইচ ইস লোয়ার দ্যান দ্য সাপ্লাই। তার মানে কতকগুলো প্রোডাক্টের যে ডিমান্ড তৈরি হয়েছে তার থেকে সাপ্লাই অনেক বেশি। তার জন্য একটা লোয়ারিং দেখাচ্ছে, প্রাইসের লোয়ারিং দেখাচ্ছে। কিন্তু এটা যদি সাস্টেইন করে যায় কিছুটা সময়, তার মানে there is a huge supply point. তো সাপ্লাই যখন প্রচুর আছে, তার মানে এরপরে কি হবে? এরপরে there will be unanimously decide by the manufacturer who will decrease the level of output. তার কারণ তাদের সাপ্লাইটা যখনই বাড়তে থাকবে, তারা একটা অ্যাঙ্গেলে গিয়ে
তারা কমাতে শুরু করবে, মানে দে উইল ডিক্রিজ ইন দ্য আউটপুট। আউটপুট যখনই কমাতে শুরু করবে, দ্যাট উইল ইনডাইরেক্টলি এফেক্ট দ্য আনএমপ্লয়মেন্ট অ্যান্ড দ্যাট উইল হেল্প টু জেনারেল স্লো ডাউন অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি। ওকে, মানে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন রিলেটেড যে কাজকর্ম, সেটার একটা স্লো ডাউন চলে আসবে এবং তার ফল আনএমপ্লয়মেন্ট এবং অন্যান্য জিনিসপত্র হবে। তো সেটা তার মানে ডিফ্লেশন ইজ গুড ফর সাম টাইমস অর সাম মান্থ অর ইয়ে, কিন্তু যে ডিফ্লেশন হলে তখন তোমার সাপ্লাই ডিমান্ড সাইডকে ইনক্রিজ করার জন্য নজর দিতে হবে। এই সিচুয়েশনটাকে ঠিক করার একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে গভর্নমেন্ট হ্যাভ টু টেক দ্য অল পলিসি হুইচ ক্যান ইনক্রিজেস দ্য ডিমান্ড। এই ডিমান্ড সাইডটাকে বাড়ানো ছাড়া এখানে আর অন্য কিছু করতে গেলে সেটা নেগেটিভ হবে। তো যেহেতু সাপ্লাইকে বেসমেন্ট ইকুয়াল না, তো সাপ্লাই যে পরিমাণ সাপ্লাই ইকোনমিতে রয়েছে, সেই সাপ্লাইটাকে ধরার জন্য বা সেই সাপ্লাইটাকে ইকুয়েট করার জন্য সেম লেভেলের ডিমান্ড তৈরি করার যে পলিসি, ধরো যে ধরনের ইকোনমিক পলিসিতে এটা হতে পারে, সেই ডিমান্ড বাড়ানোর প্রচেষ্টাটা করতে হবে, তবে তুমি এটাকে ট্যাকেল করতে পারবে। শুধুমাত্র ছেড়ে দিলে হবে তা না, কারণ সাপ্লাই যাদের এক্সেস আছে তারা কখনো আউটপুটকে চলতে দেবে না, কিছুটা সময় পরে গিয়ে তারা আউটপুট স্টপ করবে, তার মানে প্রোডাকশন স্টপ হবে, তার মানে মাস ম্যানুফ্যাকচারিং স্টপ হবে, তাতে করে তো আনএমপ্লয়মেন্ট বা অন্যান্য সিচুয়েশন যেগুলো আরো ওয়ার্সেন হতে পারে বা আরো খারাপ দিকে যেতে পারে। দ্যাট ইজ দ্য ডিফ্লেশন। ওকে, ডিফ্লেশনের পরে দেখবে আমরা যখন যখন ইনফ্লেশন শুধু বলছি, তার প্যারালালি কোর ইনফ্লেশন বলে দেখবে একটা শব্দ আছে, যে আমরা ইনফ্লেশন জেনারেল একটা শব্দ বলছি, হাইক ইন প্রাইস হ্যামতেন, কিন্তু এর পাশাপাশি কোর ইনফ্লেশন বলে একটা শব্দ আছে। অ্যাকচুয়ালি কি না, কোর ইনফ্লেশন মানে হচ্ছে যে ইনফ্লেশন বলে আমরা যেটাকে বের করছি বা যেটাকে দেখতে পাচ্ছি, তার মধ্যে অনেক কিছু এফেক্ট থাকতে পারে, কিছু ট্রানজিটারি এফেক্ট থাকতে পারে, কিছু টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটি যাকে আমরা বলি, যে টেম্পোরারি আপ ডাউন হচ্ছে কোনো প্রাইস, এরকম কিছু জিনিসপত্র থাকতে পারে। তো সেইগুলোকে যদি আমরা বাদ দিতে পারি, যদি ইনফ্লেশন থেকে সেগুলোকে আমরা বাদ দিতে পারি, সাবস্ট্রাক্ট করতে পারি, তাহলে যে ইনফ্লেশনটা আমরা পাবো সেইটা হবে কোর ইনফ্লেশন। যদি আমরা অ্যাকচুয়াল ইনফ্লেশনটা পেতে চাই বা কোর ইনফ্লেশনটা পেতে চাই, তো তার মানে কি, অনেক সময় হয় দেখবে যে এটার বিভিন্ন রকম পদ্ধতি আছে, বিভিন্ন রকম পদ্ধতি আছে কোর ইনফ্লেশন বের করা। তার মধ্যে আমি আমাদের ক্ষেত্রে যেটা সেটা বলি। ইন্ডিয়ার ক্ষেত্রে কোর ইনফ্লেশন, ধরো এই যে আমরা বলছি যে ট্রানজিটারি কোনো এফেক্ট বা টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটি, এইগুলোকে বাদ দেওয়ার কথা বলছি। তো এইগুলোকে যদি না পাওয়া যায়, ধরো যে এগুলো ধরো টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটি মার্কেট থেকে পাওয়া যাচ্ছে না ডেটা, তাহলে আমি ইনফ্লেশন থেকে এটা বাদ দেবো কি করে? আমার কাছে যদি ডেটাই নেই, তাহলে আমি বাদ দেবো কি করে? তাহলে কোর ইনফ্লেশন বললে কি বোঝাবে? তার মানে এটা অ্যাকচুয়ালি ওইরকম পদ্ধতি নয় যে আমি ট্রানজিটারি বা টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটি খুঁজে বেড়াবো। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কি না, আমাদেরকে খেয়াল করতে হয় যে কোন কোন জিনিসপত্র বা কমোডিটি রয়েছে যাদের ক্ষেত্রে এই টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটি হতে পারে বা সবচেয়ে বেশি পরিমাণ হয়। এবার আমাদের ক্ষেত্রে ইন্ডিয়ায় যদি দেখো, তাহলে দেখবে টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটি সবচেয়ে বেশি পরিমাণ হয় ফুড প্রোডাক্টে। হ্যাঁ, তো ফুড প্রোডাক্টের ক্ষেত্রে টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটি সবচেয়ে বেশি হয়। তার জন্য কি হয় না, ইন্ডিয়ার ক্ষেত্রে যখন কোর ইনফ্লেশন ক্যালকুলেট করা হয়, তখন সেই যে প্রাইসটা নেওয়া হয়, দ্যাট উইল এন্টায়ারলি বেসিস অন দ্য ইনক্রিজ ইন ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট, নট এনি ফুড প্রোডাক্ট। তার মানে যখন কোর ইনফ্লেশনের ক্যালকুলেশন করা হয়, তখন শুধুমাত্র ম্যানুফ্যাকচার্ড যে প্রোডাক্ট বা গুডস বা কমোডিটি, তাদের প্রাইস ইনক্রিমেন্ট থেকেই কোর ইনফ্লেশন পাওয়া যেতে পারে, বিকজ ফুড প্রোডাক্টকে ওখানে ধরা হয় না, বিকজ ফুড প্রোডাক্টের মধ্যে ট্রানজিটরি মুভমেন্ট কিংবা টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটি থাকতে পারে বেশি। তো তার জন্য ফুড প্রোডাক্টকে এক্সক্লুড করে দেওয়া হয়। আমি এটা ইন্ডিয়ান নর্মস বললাম। ওকে, তো আমাদের ক্ষেত্রে যদি কোর ইনফ্লেশন বলে, তাহলে এটা ক্লিয়ার যে ইট ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ দ্য প্রাইস increase in the manufactured goods and product. It is excluded any food product, কারণ ফুড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি টেম্পোরারি ভোলাটিলিটি থাকতে পারে এবং ট্রানজিটারি ভোলাটিলিটি থাকতে পারে, তার জন্য ফুড আইটেমকে কোর ইনফ্লেশনের ক্ষেত্রে ফুড প্রোডাক্টকে ধরা হয় না। তো যখন যখন টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটি আমি মার্কেট স্ট্যাটিস্টিক্স বা মার্কেট ডেটা থেকে পাবো না, তখন আমাদের টার্গেট হচ্ছে যে সেই প্রোডাক্ট গুলোকে খুঁজে বের করা যাদের থেকে এই টেম্পোরারি প্রাইস ভোলাটিলিটিটা রিপোর্টেড হচ্ছে, এবং সেটা ফুড আইটেম যদি হয়,
তো যখন কোর ইনফ্লেশন ক্যালকুলেট করা হয় তখন ফুড আইটেমটাকে ওটা থেকে এক্সক্লুড করে দেয়, বাদ দিয়ে দেওয়া হলো। ওকে? তো সেই রকম ভাবে ক্যালকুলেট করা। এরপরে এখানে দেখবে এরপরে একটা বড় কোয়েশ্চেন আমাদেরকে পড়তে হয় which is the causes, হ্যাঁ? কজেস কজেস অফ ইনফ্লেশন একটা বড় কোয়েশ্চেন পড়তে হবে। ইট ইস 7-8 মার্কস যদি লেখো তখন লিখতে হবে কজেস অফ ইনফ্লেশন এ মেইনলি দেখবে দুটো ভাগে ভাগ করে লিখতে হয়। হ্যাঁ? একটাকে আমরা জানি which in first one is the demand পুল বলে, ডিমান্ড পুল ইনফ্লেশন বা ডিমান্ড সাইড ইনফ্লেশন এরকম বলতে পারি। সেকেন্ড একটা আছে যেটা সাপ্লাই সাইড বলে, বা কস্ট পুল বলে, হ্যাঁ? কস্ট পুশ অ্যাকচুয়ালি কস্ট পুশ বলে, বা সাপ্লাই বলতে পারো, সাপ্লাই সাইড ইনফ্লেশন ও বলতে পারো। হ্যাঁ? এরকম দুটো আছে। তার মানে বেসিক কজ অফ ইনফ্লেশন আমরা যদি বলি যে ইনফ্লেশন কেন হয়, তাহলে তার একটা বড় জায়গা হচ্ছে ওয়ান ইজ ডিমান্ড পুল বা ডিমান্ড সাইডেড ইনফ্লেশন, যার জন্য জিনিসপত্রের দাম বাড়ছে এবং প্রাইস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আ ডিমান্ড সাপ্লাই ইকুয়াল হতে পারছে না, দাম বাড়ছে। আর সেকেন্ডারি একটা হচ্ছে কস্ট পুশিং সাইড, যেটা সাপ্লাই সাইড থেকে আসে। সেটাও তাই, যে কস্টটা পুশড হয়েছে, মানে কস্ট যা ছিল তার থেকে পুশড হয়ে বেড়ে গেছে এবং তার জন্য ডিমান্ড সাপ্লাই একটা গ্যাপ তৈরি হয়েছে বা ইনইকুয়ালিটি তৈরি হয়েছে। যার জন্য ডিমান্ড সাপ্লাই ইকুয়াল হচ্ছে না এবং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না বলে প্রাইসে চেঞ্জ হচ্ছে বা প্রাইসটা ইনক্রিজ করছে বা প্রাইস বাড়তে থাকছে। সেটা একটা জায়গা। এবার ডিমান্ড পুল এর ক্ষেত্রে যদি আমরা ধরো আমরা ডিমান্ড সাইড ইনফ্লেশন বলি বা কস্ট পুশ যাই বলি, যেটা লিখবে সেটাকে ঠিক করে লিখতে হবে। যে যখন তুমি ডিমান্ড পুল লিখছো, ধরো ডিমান্ড সাইড লিখছো, তার মানে এটা কি? এটা হচ্ছে যে যারা ডিমান্ডকে উম ইনক্রিজ করতে পারে, ডিমান্ড সাইডের দিককে ইনক্রিজ করতে পারে, তারা হচ্ছে ডিমান্ড পুল। হ্যাঁ? তো এখানে ধরো কনজাম্পশন আছে, সেখানে ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ? সেখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আছে। এই সবগুলো যারা কোনো একটা কান্ট্রির এগ্রিগেট ডিমান্ডকে থ্রাস্ট করতে পারে, উপর দিকে বাড়াতে পারে। তো এখানে কিন্তু কোন রকমের মানে there is no increase in aggregate supply। যখন তুমি ডিমান্ড পুল বলছো সেখানে সাপ্লাই এর কোনো ভূমিকা নেই। There is no increase in aggregate supply। aggregate supply এর কিছু ব্যাপারই নেই। কিন্তু কনজাম্পশন রেট ধরো বেড়ে যাওয়া, ইনভেস্টমেন্ট রেট, তারপর ধরো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ওকে? তো এই যে জিনিসটা, সেইটা কিন্তু যদি হয় দ্যাট উইল ডিমান্ড, মানে এগ্রিগেট ডিমান্ড উইল ইনক্রিজ এবং সেক্ষেত্রে ধরো কনজাম্পশন হতে পারে, কনজাম্পশন ইনক্রিজ ইন ইনকাম এর জন্য কনজাম্পশন বেড়েছে হতে পারে, বা ধরো সেভিং রিডাকশন হচ্ছে তার মানেও কনজাম্পশন বাড়তে পারে, বা ধরো ট্যাক্স রেট হয়তো গভর্নমেন্ট একটু কমিয়ে দিয়েছে, তার জন্য মানুষ বেশি কনজাম্পশনে খরচ করছে, সেটা হতে পারে। আবার ইনভেস্টমেন্টও হতে পারে, ধরো রেট অফ ইন্টারেস্ট ধরো গভর্নমেন্ট একটু কমিয়ে দিল, বা যে ব্যাংক গুলো অপারেট করে তারা একটা রিডাকশন দিল, ধরো রিডাকশন ইন দ্য রেট অফ ইন্টারেস্ট। তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইনক্রিজ হবে, ইনভেস্টমেন্ট বাড়বে, কিংবা গভর্নমেন্টের যে নিজস্ব এক্সপেন্ডিচার সেটা ধরো ইনক্রিজ হলো। তো এই যে সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ডিমান্ড সাইডেড ইনফ্লেশনের জন্য দায়ী। মানে আমরা যখন ডিমান্ড পুল যখন বলি তখন দেখবে গ্রসলি যখন ইকোনমির হিসেবে করছো, তখন অ্যাকচুয়ালি এরকম একটা জিনিসকে লিখে দেখবে দেয়ার ইজ এ সি প্লাস আই প্লাস জি। তার মানে এই যে ম্যাটারটা, এইটাকে আমরা অ্যাকচুয়ালি এগ্রিগেট ডিমান্ড অফ এন ইকোনমি বলি। কনজাম্পশন ডিমান্ড, ইনভেস্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, মানে এই টোটালটা অ্যাকচুয়ালি যেকোনো ইকোনমির ক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ড বলে চিহ্নিত। ঠিক আছে? সি প্লাস আই প্লাস জি। এবার এটা কনজাম্পশন, তার তো বিভিন্ন কারণে বললাম বাড়তে পারে। কনজাম্পশন ধরো ইনক্রিজ ইন ইনকাম, তাতেও কনজাম্পশন বাড়বে। ধরো রিডাকশন ইন সেভিংস, তাতেও কনজাম্পশন বাড়বে। ধরো রিডাকশন ইন ট্যাক্স রেট, তাতেও কনজাম্পশন বাড়বে। ইনভেস্টমেন্ট ধরো রিডাকশন ইন দ্য রেট অফ ইন্টারেস্ট, ধরো রেট অফ ইন্টারেস্ট লোয়ার হওয়া, তাতে ইনভেস্টমেন্ট বাড়বে। এবং দেয়ার ইজ এন পার্শিয়াল ইনক্রিমেন্ট ইন দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা। এবার এইটা হোল হার্টেডলি যেটা চেঞ্জ করবে সেটা হচ্ছে ডিমান্ড পুল সাইডটাকে চেঞ্জ করবে। এবার ডিমান্ড পুল সাইড চেঞ্জ হওয়া মানে দ্যাট পার্ট উইল বি এন ইনফ্লেশন, এবং সেটা ডিমান্ড সাইড থেকে আসছে। তেমনি সেম যখন কস্ট পুশ আমরা করি বা সাপ্লাই সাইডের বলি, সাপ্লাই সাইডের ক্ষেত্রে ইনফ্লেশন হওয়ার একটা লোয়ারিং স্ট্রেট ফরওয়ার্ড রিজন আছে, যে সাপ্লাই সাইডের কতগুলো ফ্যাক্টরস আছে যারা সাপ্লাই এর রেটটাকে বাড়াতে পারে। সাপ্লাই সাইডের অনেকগুলো ফ্যাক্টর আছে, সেখানে ওয়েজ রেট আছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেখানে র মেটেরিয়ালের প্রাইস আছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার ধরো র মেটেরিয়ালের প্রাইস কিংবা ওয়েজ রেট, যে কোনো একটাকে আনইউজুয়াল মুভমেন্ট হওয়া মানেই হচ্ছে
দেয়ার উইল বি এ কস্ট পুশ ইনফ্লেশন। হ্যাঁ? সেখানে একটা সাবস্টেনশিয়াল পার্ট অফ টোটাল কস্ট অফ প্রোডাকশন, মানে ধরো যারা কিছু তৈরি করছে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন, তাদের ক্ষেত্রে একটা মেজর টাকা, মানে মেজর কস্টিং হচ্ছে যে ওয়েজেস অফ দ্য লেবার ওয়েজেস এবং তার সাথে র মেটেরিয়াল এর দাম। তো র মেটেরিয়াল প্রাইস এবং ওয়েজেস এটা একটা মেজর টাকা। এবার সেটা যদি কোনো ট্রাস্ট ধরো হয়, সেখানে যদি কোনো চেঞ্জেস হয়, বাড়ে, তাহলে সেটাতে একটা সাবস্টেনশিয়াল পার্ট ওর কস্টে, তার মানে ওর কস্টটা পুস্ট হবে, অনেকটা ঠেলে কস্টটা বেড়ে যাবে, কস্ট পুস্ট হবে এবং তার দরুন ওই জিনিসপত্রের দাম বাড়বে। তো দ্যার তার মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কস্ট, যদি আমরা সাপ্লাই সাইড দেখি, তো সেই কাইন্ড অফ থেকে এখানে ওয়েজ পুল ইনফ্লেশন অনেকে বলে যে এটা ওয়েজ পুল ইনফ্লেশন। কিন্তু ওয়েজ পুল শুধু ওয়েজ পুল নয়, লেবার চার্জেস বা ওয়েজেস যেমন, তার সাথে সাথে র মেটেরিয়াল এর প্রাইসিং ও আছে। দুটোই সাপ্লাই সাইডে অপারেট করে। যারা ম্যানুফ্যাকচারার তাদের তো মেজর একটা কস্ট হচ্ছে ওয়েজেস অ্যাজ এ লেবার পেমেন্ট এবং তার সাথে সাথে র মেটেরিয়াল এর দাম, ধরো প্রাইস অফ দ্য র মেটেরিয়াল। তো দুটো মিলে তো একটা মেজর কস্ট। তো সেই কস্টটা যদি থ্রাস্ট হয়, সেখান থেকে সেই কাইন্ডের ইনফ্লেশনকে আমরা সাপ্লাই সাইডের হয়। তখন জিনিসপত্রের দাম বাড়া বা ইনফ্লেটরি একটা টেন্ডেন্সি সাপ্লাই সাইড থেকে আসতে পারে। তো মেজর দুটো অ্যাঙ্গেল আমরা যখন আমরা লিখবো, ডিমান্ড সাইড ইনফ্লেশন বলে একটা প্যারাগ্রাফ আমাদেরকে লিখতে হবে, দেন সাপ্লাই সাইড ইনফ্লেশন বলে আরেকটা প্যারাগ্রাফ আমাদেরকে লিখতে হবে, দুটো। এরপরে জেনারেল ধরো একটা কোয়েশ্চেন হয়, হুইচ ইজ, যদি আমরা জেনারেল হিসেবে এফেক্ট ভাবি, যে ইনফ্লেশন হলে আমাদের এফেক্টের জায়গা কি আছে বা এফেক্ট হওয়ার কি আছে। তো আমরা যেহেতু ফ্রি মার্কেট ইকোনমি, আমাদের ক্ষেত্রে আম যেকোনোটা ধরো ইনফ্লেশন যদি উম আ বেনিফিশিয়ারি না হয়, আমরা যেহেতু ওপেন মার্কেট এবং ফ্রি মার্কেট, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অর্গানের সঙ্গে প্রত্যেকটা অর্গান কানেক্টেড। তো সেক্ষেত্রে যদি ইনফ্লেশন আমাদের জন্য বেনিফিশিয়ারি না হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু গ্রোথ এবং আনএমপ্লয়মেন্ট, মানে গ্রোথ এবং এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট বলছি, গ্রোথ এবং এমপ্লয়মেন্ট দুটোর জন্যই কিন্তু ডিস্ট্রাকটিভ হতে পারে যেকোনো হাই রেট অফ ইনফ্লেশন বা পারসিস্টেন্ট রেট অফ ইনফ্লেশন। তো এবার কি হয় না, একটা ধরো যেকোনো ইকোনমির ভিতরে এক ধরনের মানুষ সবাই নয়। হ্যাঁ? একটা ইকোনমির ভিতরে ধরো ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল আছে, হ্যাঁ? ডেটার্স আছে, যারা ধরো আ আ শোধ, মানে লোন নিয়েছে শোধ করবে, এরকম লোকজন আছে। ইনভেস্টর আছে, ধরো প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং চালায়, এরকম লোকজন আছে। তো আমরা যদি জাজ করি, তাহলে আমরা দেখব যে ইনফ্লেশন ইজ এফেক্টেড অল, বাট দ্যাট নট দ্য সেম। মানে একজন প্রোডিউসার ইনফ্লেশনে যেভাবে এফেক্টেড হবে, একজন কনজিউমার সেইভাবে এফেক্টেড হবে না। একজন ইনভেস্টর যেভাবে এফেক্টেড হবে, একজন প্রোডাকশনের লোক সেইভাবে এফেক্টেড হবে না। এরকম সব জিনিসগুলো, যেমন ধরো যারা প্রোডাকশন চালায় বা যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বা যারা প্রোডাকশনের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এ মাইল্ড ইনফ্লেশন is always encourage the manufacturer to invest more. তার মানে মাইল্ড ডোজে যদি ইনফ্লেশন হয়, ধরো 1.5%, 2.1% বা 1.9%, এরকম যদি ইনফ্লেশন হয়, সেইটাতে কিন্তু তাতে জিনিসপত্র থেকে যে এক্সট্রা দামটা ম্যানুফ্যাকচারাররা পাচ্ছে, তার জন্য কিন্তু প্রচুর ম্যানুফ্যাকচারাররা ইন্টারেস্টেড হয় টু ইনভেস্ট মোর অ্যান্ড ইনক্রিজ দ্য প্রোডাকশন ক্যাপাসিটি। তো তার মানে মাইল্ড একটা ইনফ্লেশন maybe encourage the production house or manufacturing house to invest more to increase the production capacity হতে পারে। কিন্তু এটা ধরো কখনো যদি হাইপার ইনফ্লেশন হয়ে যায়, that will be adversely affect the level of production. তো তার মানে কি, একটা মিনিমাম জায়গা যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের এফেক্ট অন্যরকম। কিন্তু যদি এটা হাইপার হয় কখনো, বা খুব এক্সেসিভ ইনফ্লেশন যদি ধরো হয়, তাহলে সেটা তো অ্যাডভার্সলি এফেক্ট করবে লেভেল অফ প্রোডাকশনকে। বিকজ তখন হাইপার ইনফ্লেশন মানে সেভিংস একটু ভয়ঙ্করভাবে সেভিংস নিচের দিকে নেমে আসবে, ধরো সেভিংস কমে আসবে এবং সেভিংস কমে আসা, মানে পারচেজিং পাওয়ার, মানুষের যে জেনারেল কমন মানুষের যে কেনার যে ক্ষমতা, দেয়ার উইল বি ডিক্রিজ ইন দ্য পারচেজিং পাওয়ার, মানে কেনার ক্ষমতাটা অনেকটা কমে যাবে। তো দ্যাট উইল ফাইনালি অ্যাকচুয়ালি লিড টু দ্য ফল ইন দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। মানে এবার সেভিংস যদি না হয় ধরো থাকে, তাহলে তার মানে বেসিক্যালি সেটা ওভারঅল গিয়ে তো দেয়ার উইল বি ফল, মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যাকে আমরা বলি, সেটা তো ফল করবে। তো তার মানে সেক্ষেত্রে কিন্তু একটা মুশকিলের ব্যাপার। প্লাস কি না, একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হতে পারে, সেটা হচ্ছে যে ধরো ইনফ্লেশনের জন্য কি হয়েছিল, মানে ম্যাসিভ সাপ্লাই
কোম্পানি ধরো সাপ্লাই করেছে, প্রোডাক্ট ধরো বেরিয়ে গেছে। এবার কি হয় না, লিটল ইনফ্লেশন হয় যখন, দাম একটু বাড়ে যখন, তখন নিচের দিকে কেউ কোন স্টকিস্ট থাকতে পারে যে প্রচুর পরিমাণ মেটেরিয়ালকে স্টক করে ফেলেছে। ওকে? এবার যখনই স্টক করে ফেলবে, এই স্টক করা মেটেরিয়াল দেয়ার উইল বি ক্রিয়েটিং অফ অ্যান আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি হবে, এবং দ্যাট উইল লিড টু এ ব্ল্যাক মার্কেটিং, এবং মানে অদ্ভুতভাবে বেশি, বেশি দামে জিনিসগুলো বিক্রি হবে। সো সেটাও একটা জায়গা যে লার্জ স্টক কেউ ইনফ্লেশনের সময় মেইনটেইন করছে, এবং সেটাকে সে পরবর্তীকালে গিয়ে ব্ল্যাক মার্কেটে বিক্রি করার চেষ্টা করছে। এই যে জায়গাগুলো, এগুলো একরকম ধরো ইনভেস্টরদের ক্ষেত্রেও তাই, যে লাইট যখন ধরো অল্প ইনফ্লেশন হয় তখন এভরি ইনভেস্টর ইজ বেনিফিটিং অ্যাকচুয়ালি। হ্যাঁ? তো তখন ধরো দে আর ইন্টারেস্টেড ইন টু ইনভেস্ট মোর, একটা থাকে। ইনভেস্ট করার জন্য একটা জায়গা তৈরি হয়। কিন্তু এটা কখনোই ইনভেস্টমেন্ট ডুয়াল ডিজিট হয়ে গেল বা হাইপার লেভেলে হয়ে গেল বা গ্যালোপিং কোনো সিচুয়েশন বা ওয়ার্স কোনো সিচুয়েশন দেখাচ্ছে, তখন ইনভেস্টররা কিন্তু এটা করতে চাইবে না, বা ইনভেস্টমেন্টটা সেই লেভেলে হবে না, বা ইনভেস্টমেন্ট করতেও মানে ইনভেস্টররা সেইভাবে কেউ রাজিও হবে না। এইরকম ধরো যে জেনারেল যারা, তারা একরকম ভাবে এফেক্টেড হয়। প্রোডিউসার যারা, তারা একরকম ভাবে এফেক্টেড হয়। যারা ইনভেস্টর, তারা ধরো তাদের ক্ষেত্রে এফেক্ট একরকম। যারা প্রোডাকশন চালাচ্ছেন বা ম্যানুফ্যাকচারিং ইউনিট চালাচ্ছেন যারা, বা কোনো ফ্যাক্টরি চালাচ্ছেন যারা, তারা এক ধরনের এফেক্টেড হন। তো এরকম ব্যাপারটা নয় যে আ আ যে কেউ এফেক্টেড হচ্ছে না বা কারোর এফেক্টেড হচ্ছে না, এরকম একটা জায়গা নয় একরকম। এটা হলো একটা। 2nd একটা জায়গা হচ্ছে যে আমরা জানি যে we have a unequal distributions of wealth within our economy. There is a clear inequality in the distribution of income and distribution of wealth. এই যে ওয়েলথ ডিস্ট্রিবিউশন প্যাটার্ন এবং ইনকাম ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, এটা আমরা জানি যে ইট ইজ নট ইকুয়াল ইন আওয়ার কান্ট্রি। আমরা দেখতে পাই যে কতগুলো নির্দিষ্ট পয়েন্টে প্রচুর, প্রচুর ওয়েলথ কনসেনট্রেট করা, এবং বাকি গুলোতে নেই, এরকম যে জায়গাটা। তো এবার ধরো এই যে যতক্ষণ না পর্যন্ত তুমি এই ইকুইটেবল আ ইয়া করার জন্য, যতক্ষণ পর্যন্ত যে there is a kind of transfer of wealth from the lower income group of people to the higher income group of people, এইটাতে কখনো কিন্তু মানে গ্রোথ ডেভেলপমেন্ট কখনোই ইনিশিয়েট করবে না। ওকে? যে এটা বরঞ্চ আরো স্লো ডাউন হবে জিনিসটা, এবং আরো আ আনএমপ্লয়মেন্ট বলো, অন্যান্য যে সমস্যা সেগুলো তৈরি হবে। তো ইনিকুয়ালিটিটাকে কাটানোর জন্য যদি তুমি ইনফ্লেশন এর উপরে কিছু আম মানে কড়া কোনো পদক্ষেপ নাও, বা গভর্নমেন্ট যদি কোনো স্ট্রিক্টেড পলিসি হয়, তাতেও যেটা হবে সেটা হচ্ছে লোয়ার ইনকাম গ্রুপের পিপল ইনকামের কাছ থেকে টা আ তোমার টাকাটা বেরিয়ে অ্যাজ ইউজুয়াল আবার সে হায়ার ইনকাম এর কাছে চলে যাবে। তো তাতে করে কি হবে? তাতে ইনইকুয়ালিটির ডেনসিটিটা আরো বাড়বে। হুম? মানে ওয়েলথ ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা আরো ওয়ার্সিং হবে, আরো জঘন্য হবে, এবং সেইটাতে গ্রোথ রেট অফ দ্য কান্ট্রি বলতে আমরা জিডিপি, জিএনপি বলতে যা বোঝাই, ন্যাশনাল ইনকাম বলতে যা বোঝায়, সেই জায়গাগুলোতে একটা স্লো ডাউন আ চলে আসার একটা সম্ভাবনা থাকবে। তো ইনফ্লেশনকে এইজন্যে অনেক সময় তোমার ট্যাকেল করার যে সমস্ত পদ্ধতি, ধরো ফাইন্যান্সিয়াল পলিসি, ফিসক্যাল পলিসি, বাজেট কে ঠিকঠাক করা, তার ব্যাংকিং, সেন্ট্রাল ব্যাংকিং, আমাদের ক্ষেত্রে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পলিসি, তার ওরিয়েন্টেশন গুলোকে ঠিক করা, এবং টাইম টু টাইম মার্কেটকে জাজ করা। এই যে জিনিসগুলো, এই সবগুলো করা হয় যাতে করে কখনো কোন কান্ট্রি লং টার্মে কোনদিন মানে একটা লম্বা সময় ধরে কোন ডবল ডিজিট ইনফ্লেশন এ চলে না যায়, বা এমন একটা ডুয়াল ডিজিটে চলে না যায় যে যেটাকে সমস্ত পলিসি এনক্যাচ করেও যাকে আর কন্ট্রোলে আনা যাচ্ছে না বা রিডিউস হচ্ছে না। তো তারপরে ধরো পাশাপাশি যেটা ভাবা যে সেমলি when you are saying that there is an increasing in the price, প্যারালাল ভাবো যে যখন আমরা দাম বাড়ছে এই জিনিসটা দেখছি, এবং আমরা রিঅ্যাক্ট করছি, বলছি যে বাবরে এত দাম হয়ে গেছে, এত দাম বাড়ছে, সবই বুঝছি, কিন্তু উল্টোটা ভাবো, এর প্যারালাল যেটা হচ্ছে যে there is a continuous reduction in the মানি ভ্যালু অফ দ্য কারেন্সি অফ দ্য কান্ট্রি, যেটা গোটা দেশের ইকোনমি এবং সেন্ট্রাল ব্যাংক আরবিআই কে হোল্ড করছে, যে কারেন্সিটা মেন রুপিস টাকা আমাদের, সেইটা কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে ইন টার্মস অফ দ্য ভ্যালু অফ দ্য ইন্টারন্যাশনাল কারেন্সি লাইক ডলার এন্ড আদার্স। তার মানে অন্যান্য যারা মার্কেটে রয়েছে তাদের থেকে আমার দেশের কারেন্সি আরো কম ক্ষমতা সম্পন্ন হয়ে যাচ্ছে ডিউ টু দিস ইনফ্লেশন। তো তার জন্য গভর্নমেন্টকে সব লেয়ারের
ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল ফিসকাল পলিসি কে অ্যাডাপ্ট করতে হয় টু রিস্টোর অর রিকভার দ্য সিচুয়েশনস। তার কারণ এটা দাম বাড়তে থাকা মানে রিপিট ওইদিকে হচ্ছে যে দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ডিক্রিজ ইন দ্য ভ্যালুয়েশন অফ ইওর মানি। এবার যদি দাম পড়তে থাকে ধরো কন্টিনিউয়াসলি, তাহলে যে আমাদের বাইরের সাথে যা যা এক্সচেঞ্জ চলে ইন টার্মস অফ দ্য ডলার্স এন্ড আদার, সেইগুলো ভীষণভাবে ধাক্কা খাবে দেশ। হ্যাঁ? তার কারণ অনেক দাম নেমে যাবে, মানে প্রচুর প্রচুর টাকা শোধ করতে হবে ইন টার্ম এগেনস্ট ডলার। তো তখন কিন্তু ইকোনমি আরো বেশি দুর্বল হয়ে যাবে। তার জন্য যখনই কোনো সিগন্যাল ধরো প্রাইমারি কোনো সিগন্যাল হয় টু ইনক্রিজ হাইকিং অফ দ্য প্রাইসেস বা ইনফ্লেশন, তখনই তার সাবসিডিয়ারি মনিটারি পলিসি, ফিসকাল পলিসি বা রেগুলেটরি যা যা প্রসিডিউরস আছে সেই সবগুলোকে অ্যাডাপ্ট করা হয় জাস্ট টু ট্যাকল দ্য সিচুয়েশনস, যাতে করে এটা হয়। আর অনেক সময় ওপেন হয় না, মানে অনেক সময় দেখবে মানে একটা দুটো জায়গাতে ইনফ্লেশন হলে এক রকমের হয়, আর একটা সময় হয় যে গোটা ইকোনমি জুড়ে ঘটছে। তো এটা আমরা পরের দিন পড়বো, দেখবে আলাদা হয়। যখন পুরো কান্ট্রি ধরো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট একই রকম রিঅ্যাক্ট করছে, তখন আমরা সেটাকে ওপেন ইনফ্লেশন বলি, ওপেন ইনফ্লেশন। কিন্তু এটা হতে পারে যে অনেক সময় যে নির্দিষ্ট দিকে হচ্ছে, অন্য দিকে হচ্ছে না, তখন সেটাকে সেই জোন ওয়াইজ বা সেই রিজন ওয়াইজ কম্প্রিহেন্সিভ তার ডেটাবেস থেকে কম্প্রিহেন্সিভ স্টাডি করে তাকে সেই ধরনের মনিটারি পলিসি বা ফিসকাল পলিসি দিয়ে তাকে কন্ট্রোলে আনার চেষ্টা করা হয়। বাট ডবল ডিজিট ইনফ্লেশন কখনোই কোনো ইকোনমির জন্য বেটারমেন্ট নয়। স্লাইট বলা হয় যে লিটল বিট অফ ইনফ্লেশন মে বি এনকারেজ, মানে ধরো 2% বা 2.5% এইরকম লেয়ার পর্যন্ত একটা ইনফ্লেশন ইজ গুড ফর দ্য ইনভেস্টর, ফর দ্য ম্যানুফ্যাকচারার এন্ড ফর দ্য প্রোডাকশন। এই সমস্তের জন্য একটা স্লাইট ইনফ্লেশন ইজ গুড, বাট ইট ইজ নট অ্যাবভ দ্যাট অর ইট ইজ ডাবল ডিজিট হ্যান ত্যান। এই সেই জিনিসগুলো মোটেই ইকোনমির জন্য খুব একটা লং টার্মে ফ্রুটফুল গেম নয়। সো স্লাইট ইনফ্লেশনের জন্য হয়তো সেটা হতে পারে, কিন্তু মেজর ইনফ্লেশন হলে সেটা নয়। তেমনি সিচুয়েশন ওয়াইজ এর পরে দেখবে আমরা যখন যে আমরা এর আগে এই যে আমরা পড়েছি প্রেজেন্ট ওয়ার্ড, ফিউচার ওয়ার্ড, ক্যাপিটাল রিকভারি, এসব জিনিসগুলো আমরা পড়ছিলাম। তো এইগুলোর ক্যালকুলেশন গুলো আমাদেরকে একটু করে দেখতে হবে যে ইফ দেয়ার ইজ ইনফ্লেশন, তখন প্রেজেন্ট ওয়ার্ড উইথ ইনফ্লেশন যদি করতে হয় আমাদেরকে কি করতে হবে, বা ফিউচার ওয়ার্ড উইথ ইনফ্লেশন যদি আমাদেরকে করতে হয় তাহলে কি করতে হবে, বা ক্যাপিটাল রিকভারি ফ্যাক্টর যে আমরা আগে পড়েছি ক্যাপিটাল রিকভারি ফ্যাক্টর, সেটা যদি উইথ ইনফ্লেশন আমাদেরকে করতে হয়, তাহলে ক্যাপিটাল রিকভারি ফ্যাক্টরটা উইথ ইনফ্লেশন হলে কেমন দেখতে হবে বা কিভাবে আমরা করব, এই জায়গাটা আমাদের পড়বো আমরা পরের দিন। ঠিক আছে? ওপেন ইনফ্লেশন থেকে ওইটা। তো এইটুকু যে আমরা বললাম ধরো যতটুকু, সেইটা একবার ওভারঅল আমি যখন দেব তখন একবার ওভারঅল রিডিং পড়বে। এখানটা মনে রাখবে মেজর অংশ থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এবং যেটা লিখবে সেটা ঠিকঠাক করে লিখতে হবে। খুব ছোট আ আ করে এবং ঠিক, ঠিক পয়েন্ট করে, করে লিখতে হবে। এখানে প্রত্যেকটা জিনিসই, ঠিক আছে? যেমন যাই তুমি লিখছো, ইফেক্ট অফ ইনফ্লেশন লেখো, কজেস অফ ইনফ্লেশন লেখো, বা ধরো কোর ইনফ্লেশন কাকে বলে, ডিফ্লেশন কাকে বলে, বা স্ট্যাগফ্লেশন এর সাথে ডিফ্লেশন এর আম কি রিলেশন বা ডিফারেন্স কি? বা জেনারেল টাইপ অফ ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি, মডারেট ইনফ্লেশন কাকে বলে, বা গ্যালোপিং ইনফ্লেশন কাকে বলে, বা হাইপার ইনফ্লেশন কাকে বলে, ইনডেক্স নাম্বারের বেসিক প্রাইমারি ক্রাইটেরিয়া কি, যখন আমরা হোলসেল প্রাইস ইন্ডেক্স বলি তার কি ক্রাইটেরিয়া বা তাকে কিভাবে ক্যালকুলেট করা হয়, যখন আমরা সিপিআই বলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটার কি ক্রাইটেরিয়া, তাকে আমরা কিভাবে করি, কি কি ফ্যাক্টর আছে যেটা সেটাকে এফেক্ট করতে পারে, এরকম জেনারেল প্রাইস মেজারমেন্টের সাথে ইন্ডেক্স নাম্বারের কি রিলেশন, যে প্রাইস লেভেল মেজারমেন্ট বললে কি বুঝি বা ইন্ডেক্স নাম্বার বললে কি বুঝি, এইরকম জেনারেল একটা থিওরিটিক্যাল জিনিস এখান থেকে পড়তে হবে, যাতে করে এইরকম কোনো কোয়েশ্চেন কে আনসার করা যায়। ঠিক আছে? ওকে, ওকে, চলো। গুড নাইট, গুড নাইট।